হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। এই দাঁড়া দাঁড়া, রিক্সা নিয়ে কই যাস? রিক্সা চালাইতে যাইতেছি। আমার কথা শুনে করিম চাচার চোখ বড় বড় হয়ে গেল। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কি কস ভাতিজা, তুই তো বড় চাকরি করস, তুই রিক্সা চালাবি কেন? কিসের চাকরি? আমি আর চাকরি করব না, এখন থেকে রিক্সা চালামো। ভাতিজা, তুই হইলি বড় পাস দেওয়া শিক্ষিত অফিসার, তুই রিক্সা চালাবি কেন? আমার চাকরি নাই, চাকরি চলে গেছে। পাশ থেকে আরেকটা রিক্সা চালক বলল, আমি আগেই জানতাম এরে দিয়ে চাকরি হবে না। ওই হাসবি না কইলাম, তাহলে এক্ষেরে মাথা ফাটাই দেবো। ভাতিজা, তুই আমার সাথে আয়, তোর লগে দূরে কথা কমো। করিম চাচা আমার নিয়ে একটা টুলের উপরে বসতে দিয়ে ভিতর থেকে একটা গ্লাসে পানি আর একটা বাটিতে করে কয়েক পিস বিস্কুট এনে আমার হাতে দিল। নে ভাতিজা, আগে কিছু খাইয়া নে, সকাল থেকে মনে হয় কিছু খাস নাই। আমি বিস্কুট আর পানি খেয়ে উঠে রিক্সার কাছে চলে এলাম। আরে ভাতিজা, কই যাস? আসর কথাই তো কইতে পারলাম না। এখন কিছু শুনতে পারবো না, রাতের বেলা ফিরে কথা হবে। আমি আর কথা না বাড়িয়ে রিক্সা নিয়ে রোডে বেরিয়ে পড়লাম। রোডে বেরিয়ে কোনো যাত্রী দেখতে পারলাম না। এদিকে মনের ভিতরেও কোনো ফিলিংস নেই। রিক্সা চালাইতেছি, আমার একটা ভাব থাকবো অন্য লেভেলে, কিন্তু মনের ভিতরে ফিলিংস আনতে গেলে আগে মনটারে ছাঙ্গা করে নিতে হইব। কি করা যায়, কি করা যায়, অনেকক্ষণ ভাবনা চিন্তা করে একটা বুদ্ধি মাথায় আসলো। আমি রিক্সাটা নিয়ে একটা কাপড়ের দোকানের সামনে থামিয়ে দোকান থেকে 60 টাকা দিয়ে একটা গামছা কিনে মাথাতেই বেঁধে নিলাম। এখন আমার পুরোপুরি খাঁটি রিক্সা চালক লাগতেছে। এখন একটা রিক্সা চালকের ভাব আসছে মনের মধ্যে। হঠাৎ দেখি সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আমার মনে ধিল্লিকা লাড্ডু ফুটতে লাগলো। মেয়েটা হয়তো কোনো বড় লোকের মেয়ে, গাড়ির জন্য অপেক্ষা করছে। আমি মেয়েটার দিকে তাকাতে তাকাতে রিক্সা চালাতে লাগলাম। হঠাৎ কেউ ও মাগো বলে চিৎকার দিল। সাথে সাথে আমার হুঁশ ফিরল। সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটা আমার রিক্সার সামনে পড়ে আছে। মেয়েটা পড়ে যাওয়া থেকে উঠেই বলতে শুরু করলো, আয় বেটা, চোখে দেখিস না? রিক্সা চালাতে জানিস না, তাহলে রোডে নেমেছিস কেন? মেয়েটাকে দেখে সুন্দর মনে হচ্ছিল, কিন্তু মুখের ভাষা নাউজুবিল্লাহ। এই, আপনি আমার সাথে তুই তো করে করছেন কেন? আর আপনি আমার রিক্সার সামনে কি করছেন? এত বড় রাস্তা থাকতে আপনার আমার রিক্সাটার সামনে আসতে হলো? কি বললি? আমি তোর রিক্সার সামনে এসেছি নাকি তুই আমাকে তোর রিক্সা দিয়ে ধাক্কা মেরেছিস? চোখ কি পকেটে নিয়ে ঘুরিস নাকি? হ্যাঁ, নাকি সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? কি? এই মেয়ে, তোর সাহস তো কম না? তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস? তোর বাবা মা তোকে শেখায়নি একটা সুন্দর স্মার্ট ছেলের সাথে কিভাবে কথা বলতে? শালি ফকিন্নি! তুই আমাকে গালি দিছস, আজকে তোর খবর আছে। আশেপাশে কে যেন খুঁজতে লাগলো। আমি এদিকে রিক্সা নিয়ে কেড়ে পড়লাম। মেয়েটাকে দেখে ক্রাশ খাইছি, কিন্তু এই মায়া যে বজ্জাত, না জেনে আরেকটু সময় থাকলে কি অবস্থা হতো। দূর, আবার মুডটাই খারাপ করে দিল। যাই হোক, মনটাকে ছাঙ্গা রাখতে একটা গান গাইলাম। ও সখিনা, ও সখিনা গেছস কিনা ভুইলা মারে, আমি এখন আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। ও সখিনা, ও সখিনা গেছস কিনা ভুইলা মারে। এই রিক্সা বলে হঠাৎ কেউ ডাক দিল। সামনে তাকাতেই দেখি আর একটা সুন্দরী মাইয়া। তবে এটার থেকে ওই বজ্জাত মায়াটা সুন্দর, তাই এটাকে দেখে আর ক্রাশ খাইলাম না। আফাগো, আপনি কই যাবেন? ভার্সিটিতে যাবেন? হ, যামো, ওইটা বহান। তবে ভাড়া কিন্তু 50 টাকা দিতে হইব। আচ্ছা চলো, তুমি কম বলেছ, অন্য কেউ হলে 80 টাকা চেয়ে নিত। মায়ের কথা শুনে আমার হাড়েটা করার মতো অবস্থা। শালার কত বড় বাসটা খাইলাম, 30 টাকা লস হয়ে গেল। করিম চাচা আমারে মাফ করে দিস, থুকু দিও। আমি আর কথা না বাড়িয়ে রিক্সা চালাতে শুরু করলাম। ভার্সিটির সামনে যেতেই আমি অবাক, রাস্তার সেই বজ্জাত মাইয়াটা। মেয়েটাকে দেখে আমি মুখে গামছাটা পেঁচিয়ে রাখলাম যাতে আমাকে চিনতে না পারে।
মেয়েটা রিক্সা থেকে নামতেই ওই বজ্জাত মেয়েটা দৌড়ে রিক্সার মেয়েটার কাছে চলে এলো। রিক্সার কাছে আসতে রিক্সার মেয়েটা, কি রে নীলা, বাসা থেকে বেরিয়ে তোকে কতবার ফোন করলাম, ধরলি না যে? ও তাহলে এই বজ্জাত মেয়েটার নাম নীলা। সবই ঠিক আছে, কিন্তু একটু রাগী। সমস্যা নাই, চলবে। আর বলিস না, সকালে এক রিক্সাওয়ালার ছেলে আমার মাথাটা গরম করে দিয়েছে। কেন, কি হয়েছে? নীলা মেয়েটাকে কিছু বলতে যাবে, তখন হঠাৎ মেয়েটাকে বললাম, আফাগো আমার টাকাটা দিয়ে দেন, আমি যাইগা। তখন নীলা আমার দিকে তাকিয়ে রাগে কটমট করতে লাগলো। আমি বুঝলাম না কেন এমনটা করছে। নীলা হুট করে এসে আমার গামছাটা পেঁচিয়ে ধরে বলল, বেটা, তোকে তো আমি খুঁজেছি, তখন তো পালিয়ে গিয়েছিলি, এখন কোথায় পালাবি? আজকে তোর খবর আছে। তখন মেয়েটা নীলাকে টানতে টানতে দূরে সরিয়ে নিয়ে গেল। কি মেরে বাবা, আরেকটু হলে তো আমাকে মেরেই ফেলতো। ভাইয়া, আপনি এখন এখান থেকে চলে যান, এই নিন টাকা। 100 টাকার একটা নোট মেয়েটা আমার দিকে ছুঁড়ে মারলো, কিন্তু 1250 টাকা। আমার কাছে তো ভাঙতি নেই। লাগবে না, আপনি ওটা রেখে দিন। তখন আমার মাথায় শয়তানে লাড়া দিল। আমি নীলার সামনে এগিয়ে গিয়ে, সেটা কি করে হয়, 1250 টাকা। আফাগো আপনার কাছে 100 টাকা ভাঙতি আসেনি। দাঁড়া, তোর ভাঙতির ব্যবস্থা আমি করতেছি। সাথে সাথে রেগে গিয়ে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। এদিকে আমি রিক্সাটা নিয়ে কেটে পড়লাম। ভালোই খেপিয়ে দিয়েছি ওদিকে। কি রে নীলা, তুই ছেলেটাকে দেখে এভাবে খেপে গেলি কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার বেস্ট শত্রু। লে হালুয়া, আবার কি করলাম? কি করলি মানে? তোর জন্য বেটা আজ আমার হাত থেকে পালিয়ে গেল। মানে? কে ওই রিক্সাওয়ালা? একটু আগে তোকে যার কথা বলেছিলাম। কি? ওই ছেলের এত বড় সাহস, ও তোর সাথে পাঙ্গা নেয়? চল আমার সাথে। ও ছেলেটা তো চলে গেছে। ও পালিয়ে যাবে কোথায়? ওকে তো আমার সামনে আসতেই হবে। আচ্ছা চল ক্লাসে যাই, এটা নিয়ে পরেও ভাবা যাবে। এদিকে আমি রিক্সা চালিয়ে সন্ধ্যার দিকে রিক্সা নিয়ে গ্যারেজে চলে এলাম। রিক্সাটা রেখে করিম চাচাকে ভাড়াটা দিতে গেলাম। করিম চাচা, এই নাও তোমার রিক্সা ভাড়া। সারাদিনে ইনকাম কত হইল? 387 টাকা গুনে গুনে দিলাম। তোর ভাড়া দিতে হবে না, ওইটা তুই রেখে দে। তুই এখানে বস, তোর সাথে কিছু কথা আছে। বলো, কি বলবে? তুই তো চাকরি করতি, তাহলে চাকরি ছেড়ে দিলি কেন? ছাড়েনি, চাকরি চলে গেছে, তাই বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা কোনো কথা হলো? সামান্য চাকরি যাওয়াতে কেউ বাড়ি থেকে বের করে দেয়? সেজন্য না চাচা, অন্য কারণে। কি কারণ বলতো শুনি। যে অফিসে আমি চাকরি করতাম সেই অফিসের বস আমাকে একটা কাজ করতে দিয়েছিল। কাজটাতে সামান্য একটু ভুল হওয়ার কারণে আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিল। আমিও কম নাকি, দিয়েছি বসের মাথা ফাটিয়ে। 2 দিন হাসপাতালের বিছানাতে শুয়েছিল। কি সাংঘাতিক পোলা তুই! তো আগের চাকরিটা সালি কেন? ওটাও এমন, ওখানে একটা মেয়ে বসের হাত ভেঙেছি। বাবা, তুই সারাদিন অনেক খাটাখাটি করে এসেছিস, এখন কিছু খেয়ে রেস্ট কর। পরদিন সকালে আবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে ছদ্মবেশী সেজে গেলাম, যাতে মেয়েটা রাস্তাঘাটে আমার ইজ্জতের ফালুদা না বানায়। আজকে লুঙ্গি পরে বের হলাম, নিচে হাফ প্যান্টও আছে। দেখতে পেলাম আজকেও নীলা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে চুপি সারে কেটে পড়তে চাইলাম, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আর রিক্সা। আমি না শোনার বান করে চলে যাচ্ছিলাম, হঠাৎ নীলা পেছন থেকে দৌড়ে এসে রিক্সা থামালো। এই, বলেছি না দাঁড়াতে, তারপরও পালাচ্ছিস কেন? আফাগো, আপনার ডাক আমি শুনতে পারি নাই। এই, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি। আবার যখন কিছু বলতে যাব, তখন হঠাৎ করে আমার মুখের গামছাটা সরে যায়। আমি তোকে তো আজ আমি। পরে কিছু একটা ভেবে বলল, আজকে আমার জন্মদিন, তাই আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম আমার পেছনে লাগলে কিন্তু খবর আছে। ঠিক আছে আপা। এই, আমাকে আপা বলবি না, আপা ডাকটা আমার বিচ্ছিরি লাগে শুনতে। তো কি কইতাম আপনারে? তখন নীলা যেটা বলল সেটা শুনে আমার চোখ কপালে উঠল। বউ বলবি, থুক্কু, নীলা বলবি। আমার নাম নীলা চৌধুরী, আর এখন থেকে প্রতিদিন আমি তোর রিক্সা করে ভার্সিটিতে যাব। আচ্ছা। এবার চল। কিছু দূর যেতেই আমি হঠাৎ রিক্সাটা দাঁড় করালাম। নীলা দেখেন, এখন কয়টা বাজে? 9:17 বাজে। আপনার ভার্সিটি শুরু কয়টা থেকে? আর এখান থেকে ভার্সিটি যেতে কত সময় লাগবে?
ভার্সিটি শুরু 10:30 বাজে, আর এখান থেকে ভার্সিটিতে যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। কিন্তু কেন? আপনি ততক্ষণ রিক্সাতে বসে অপেক্ষা করতে থাকুন, আমি কিছুক্ষণ পর ভেতর থেকে আসছি। খবরদার এখান থেকে কোথাও যাবেন না কিন্তু। দেখুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এখানে বসে থাকতে বলেছি, বসে থাকুন ব্যাস। আচ্ছা। আমি নীলাকে রিক্সায় রেখে একটা বড় বাজারের ভিতরে ঢুকে গেলাম। প্রায় 40 মিনিট পর আবার রিক্সার কাছে ফিরে এলাম। আপনার এত সময় লাগে আসতে? হ্যাঁ, কোথায় গিয়েছিলেন আপনি? আমি কোনো কথা না বলে আবার রিক্সা চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর নীলা ভার্সিটিতে পৌঁছালো। নীলা রিক্সা থেকে নেমে আমাকে ভাড়া দিল। আমি আবার ভাড়াটা নীলাকে ফিরিয়ে দিলাম। নীলা অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটা মুচকি হাসি দিয়ে পেছন থেকে একটা গোলাপ আর কিছু চকলেট দিয়ে নীলার বার্থডে উইশ করলাম। নীলা এখনও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে রিক্সা নিয়ে চলে এলাম। রাতের বেলা রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে একটা পুলিশের গাড়ি এসে আমার রিক্সার সামনে দাঁড় করালো। আমি রিক্সা থেকে নেমে, কি হলো স্যার, আমার পথ আটকালেন কেন? এই ছবিটা দেখো তো, এই ছবির ব্যক্তিকে তুমি চিনো নাকি? জি স্যার, এই লোকটা আজ আমার রিক্সাতে উঠেছিল। তবে লোকটা খুব তাড়াহুড়ো করে মাঝপথে রিক্সা থেকে নেমে পালিয়ে গেল। আমি পিছন থেকে লোকটাকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কে শুনে কার কথা। আমি আরো ভাবলাম হয়তো বেটা ভাড়া না দেওয়ার ভয়ে পালিয়ে গেছে। কি? আচ্ছা, লোকটা কোন জায়গা থেকে তোমার রিক্সা থেকে পালিয়ে গেছে তোমার মনে আছে কি? স্যার মনে আছে। আচ্ছা, তুমি রিক্সা নিয়ে আমাদের সাথে চলো, জায়গাটা আমাদের দেখিয়ে দিবে। কিন্তু স্যার আমার যে বাসা যেতে হবে। আরে আজকে না হয় একটু দেরি করে গেলে সমস্যা নাই, চলো তো তুমি। আচ্ছা আহেন। তুমি রিক্সা নিয়ে আগে আগে চলো, আমরা তোমার পিছে আছি। আমি রিক্সা চালিয়ে আগে যেতে লাগলাম। কিছুক্ষণ পর রিক্সা নিয়ে লোকটা যেখান থেকে পালিয়েছিল সেখানে দাঁড় করালাম। স্যার এই যে সেই জায়গা। লোকটা এখান থেকে নেমে পেছনের ওই গলি দিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তুমি ঠিক দেখেছিলে তো, লোকটা এই গলি দিয়ে ঢুকছে? জি স্যার। ধন্যবাদ তোমাকে আমাদের কাছে সাহায্য করার জন্য। আচ্ছা, তুমি এখন যেতে পারো, সারাদিন অনেক পরিশ্রম করেছো, বাসায় ফিরে রেস্ট করো। জি স্যার, ভালো থাকবেন। আমি তাহলে আসি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, যাও। রাত 11টা বাজে। আমি করিম চাচার গ্যারেজে পৌঁছালাম। আমাকে দেখা মাত্র করিম চাচা আমার কাছে ছুটে এলো। কিরে ভাতিজা, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আরে রিক্সা চালিয়ে বাসে ফিরছিলাম, হঠাৎ রাস্তায় পুলিশ আমাকে আটকে দিল। কি কি কস? পুলিশ তো আরে মারে নাই তো? আরে না, সেসব কিছু না। পরে চাচাকে সবকিছু খুলে বললাম। ও আচ্ছা, ঠিক আছে। হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া করে রেস্ট কর গিয়ে। ঠিক আছে, এই নাও তোমার ভাড়া। আর তোর ভাড়া দিতে হইব না, তুই বাসায় গিয়া রেস্ট কর। আচ্ছা চাচা, তুমি আমার কাছ থেকে রিক্সা ভাড়া রাখো না কেন? আরে তুই হলে আমার পোলার মতো, বাবা কি কখনো পোলার কাছ থেকে ভাড়া নিতে পারে? চাচার কথা শুনে দু চোখে পানি চলে আসলো। আমি আমার সারাদিনের পরিশ্রম চাচাকে দিয়ে দিলাম। চাচা আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। কি করস ভাতিজা, সব টাকা আমারে দিছস কেন? চাচা, তুমি একটু আগে বললে আমি তোমার ছেলের মতোই, তাই ছেলে হিসাবে আমার আজকের সমস্ত পরিশ্রম আমার বাবাকে দিয়ে দিলাম। খুশিতে করিম চাচার দু চোখে পানি চলে এলো। আমি চাচার দু চোখের পানি মুছে দিলাম। আরে চাচা, কি হলো, তুমি কান্না করছো কেন? ভাতিজা, এই কান্না খুশির কান্না। তোর মা খুব ভাগ্যবতী, তোর মতো একজন বড় মনে মানুষকে সে গর্ভধারণ করেছিল। দূরে চাচা, কিছু বলো না। আমি আর ভাগ্য কোথায়? ছোটবেলায় মাকে হারিয়ে আমি একা। বাবা তো তার বিজনেস নিয়ে বছরের অর্ধেকটা সময় দেশের বাইরে থাকে। ছোটবেলা থেকেই তো তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলে। আচ্ছা আমি বাসায় যাই, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। ভাতিজা তুই বাসায় যা, আমি একটু পর ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি রিক্সা নিয়ে নীলার বাসার সামনে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা বাসা থেকে বেরিয়ে আমাকে দেখতে পেয়ে খুশিতে রিক্সার কাছে এসে যখন রিক্সাতে উঠতে যাবে, হঠাৎ অপর পাশ থেকে আরেকটা লোক রিক্সাতে উঠে বসলো। এই রিস্কা, রামপুরা চলো। ওই কে আপনি? না বলে রিক্সাতে উঠে পড়লেন, নামেন বলছি। আরে বাবা, রিস্কওয়ালার আবার ভাব আছে। আচ্ছা চলো, ভাড়া বাড়িয়ে দেবো। হালার পুত, তুই রিক্সা থেকে নামবি নাকি তোরে উস্টা মায়ের ফলামো? নাম আমার রিক্সা দেখে। লোকটা নীলার দিকে তাকিয়ে। বুঝি বুঝি, সবই বুঝি। তোরে অহনি বোঝাইতেছি। আমি রিক্সা থেকে নামতেই লোকটা রিক্সা থেকে নেমে দৌড়ে পালালো।
আপনি দাঁড়িয়ে আছেন কেন? নীলা একটা মুচকি হাসি দিয়ে রিক্সাতে উঠে বসলো। আমিও রিক্সা চালাতে শুরু করলাম। কিছু দূর যেতেই আচ্ছা, তুমি লোকটাকে নিয়ে গেলে না কেন? সে তো ভাড়া ডাবল দিতে চেয়েছিল। আমার রিক্সা, আমি যারে খুশি তারে রিক্সাতে উঠাম। আবার কিছু দূর যেতেই গতকালকের মতো আজকেও রিক্সা থামিয়ে আজকে একটা গলির ভিতরে ঢুকে গেলাম। প্রায় আধা ঘন্টা পর আবার রিক্সার কাছে এসে রিক্সা চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর আচ্ছা, তুমি প্রতিদিন রিক্সা থামিয়ে কোথায় যাও? গতকাল একবার গিয়েছিলে, আজ আবার? আপনার ভার্সিটিতে এসে গেছি, নামুন। আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলে না। কোথায় যাও রিক্সা থামিয়ে? আমি নীলার কথার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রিক্সা ঘুরিয়ে চলে আসবো। তখন নীলা পেছন থেকে, আরে, রিক্সা ভাড়া তো নিয়ে যাও। আপনার কাছে রেখে দিন, কোনোদিন সময় হলে নেব। আজব তো। হঠাৎ পিছন থেকে নীলার কাঁধে কেউ হাত রাখতে নীলা চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে নীলার বেস্ট ফ্রেন্ড তাসফিয়া। কি রে নীলা, ওদিকে তাকিয়ে কি দেখিস? আজব একটা লোক, প্রতিদিন আমাকে রিক্সা করে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায়। ঘন্টাখানেক পর আবার ফিরে আসে, কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে চলে। পরদিন আবার নীলার বাসার সামনে যেতেই আজ নীলাকে দেখতে পেলাম না। অনেকক্ষণ নীলার বাসার সামনে বসে থেকেও নীলা বাইরে আসলো না। অবশেষে নীলাকে ফোন করলাম। নীলা ফোনটা রিসিভ করতে, হ্যালো নীলা, আপনি কোথায়? আমি অনেকক্ষণ আপনার বাসার নিচে বসে আছি, আপনাকে দেখতে না পেয়ে ফোন করতে বাধ্য হলাম। আজ কি ভার্সিটিতে যাবেন না? সরি, আসলে আজ আমার ভার্সিটিতে জরুরি একটা কাজ আছে, তাই আজ অনেকটা আগেই চলে এসেছি। তুমি বরং বসে না থেকে ভাড়া মারতে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আবার নীলার বাসার সামনে থেকে রিক্সাটা নিয়ে চলে এলাম ওদিকে। আজকে আমি ভার্সিটিতে যাব না। আজ দেখবো তুমি আমাকে রিক্সাতে বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা কোথায় থাকো। আমি চলে আসছি, নীলা বাসা থেকে বের হলো। এই মামা, দাঁড়ান। আপা, আপনি কই যাবেন? ওই যে সামনে যে রিক্সাটা দেখছেন, ওইটাকে ফলো করুন। আচ্ছা আপা। আমি মনের সুখে গুনগুন করে গান গাচ্ছিলাম আর রিক্সা চালাচ্ছিলাম। একটা পার্কের সামনে রিক্সা থামিয়ে পার্কের ভিতরে ঢুকে গেলাম। মামা, আরে আরে মামা, এখানটাতে রিক্সা থামান। আচ্ছা আপা। নীলা রিক্সা চালকের ভাড়া মিটিয়ে আমার পেছন নিতে শুরু করলো। কিছুক্ষণ পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ আমি দাঁড়িয়ে গেলাম। নীলা আমার আচমকা দাঁড়িয়ে যাওয়া দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়লো। আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। আমি পেছন ফিরে দেখতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা বেঁচে উঠতে আবার দাঁড়িয়ে পড়লাম। আবার দাঁড়িয়ে যাওয়া দেখে আবার গাছের আড়ালে লুকিয়ে পড়লো নীলা। আমি ফোনটা রিসিভ করে কথা বলা শেষ করে আর একটু সামনে এগিয়ে একটা ব্রেঞ্চে গিয়ে বসলাম। নীলাও গাছের আড়াল থেকে সবকিছু দেখতে পেল। হঠাৎ দেখলো কোট গায়ে, চোখে সানগ্লাস, একটা সাহেবী লোক এসে আমাকে সালাম দিল। লোকটার সাথে প্রায় 1 ঘন্টা কথা বলার পর লোকটা আমার হাতে একটা খাম ধরে দিল। আমি খামটা কোমরে লুকিয়ে আমি পার্ক থেকে বেরিয়ে গেলাম, আর লোকটিও চলে গেল। নীলা আবার আমার পিছু নিতে শুরু করলো। আমার বারবার মনে হচ্ছিল কেউ মনে হয় আমাকে ফলো করছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি আর না দাঁড়িয়ে রিক্সা নিয়ে চলে এলাম। নীলার মনে এখন আমাকে নিয়ে সন্দেহজনক সৃষ্টি তৈরি হলো। নীলা শুধু এটি ভাবছে কে আমি, আর এই লোকটাই বা কে, আর ওই খামটা কিসের। পরদিন নীলা আমার জন্য বাসার সামনে অপেক্ষা করতে লাগলো, কিন্তু আমার আসার কোনো নামগন্ধই নেই। এভাবে একটা সপ্তাহ কেটে গেল। নীলা এখন আমাকে আর রিক্সা চালাতে দেখে না। নীলা প্রতিটা দিন আমার অপেক্ষায় বাসার সামনে দাঁড়িয়ে থাকে। আমাকে না পেয়ে মনমরা হয়ে ভার্সিটিতে যায়। আজও নীলা মনমরা হয়ে ভার্সিটিতে গিয়ে আমার কথা ভাবছে। তখনই তাসফিয়া, কি রে নীলা, লক্ষ্য করে দেখছি ইদানিং তুই সবসময় মনমরা হয়ে থাকিস। কি হয়েছে তোর? না, আমার আবার কি হবে? কিচ্ছু হয়নি আমার। এদিকে আজ আমি রিক্সা নিয়ে সোজা ভার্সিটিতে ঢুকে পড়লাম। আমাকে রিক্সা নিয়ে ঢুকতে থেকে ভার্সিটির সকল স্টুডেন্ট আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি রিক্সা নিয়ে সোজা প্রিন্সিপালের রুমের সামনে দাঁড় করালাম। প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে বাইরে থেকে প্রিন্সিপালকে সালাম জানালাম। প্রিন্সিপাল আমার দিকে অবাক চোখে তাকিয়ে আমার সালামের উত্তর দিলেন। ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। ধন্যবাদ স্যার। বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমি ভর্তি হতে এসেছি। প্রিন্সিপাল আমার পা থেকে মাথা অবধি ভালো করে দেখলো। সবই ঠিক আছে, কিন্তু তোমার পোশাক। কারণ আমি একটা ফুল হাতা শার্ট আর একটা লুঙ্গি পরে ভর্তির জন্য এসেছি। আরে রাখেন তো আপনার পোশাক। আমি আজ ক্লাস করব নাকি আজ ভর্তির জন্য এসেছি? তাহলে ঠিক আছে। আচ্ছা, তোমার ভর্তির সকল পেপারস আমাকে দাও। কিছুক্ষণ পর ভর্তি শেষে আমি প্রিন্সিপাল স্যারকে একটা ধন্যবাদ জানিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসতেই সবাই আমাকে দেখছে আর হাসছে,
কারণ এই প্রথম হয়তো কেউ রিক্সা নিয়ে লুঙ্গি পরে ভার্সিটিতে ভর্তির জন্য এসেছে। তাতে আমার কি, আমি আমার মতো। রিক্সা নিয়ে ভার্সিটির গেট পর্যন্ত যেতেই নীলা আমার রিক্সার সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থামাতে নীলা আমার কাছে এগিয়ে আসলো। কোথায় ছিলে এতদিন? আর ভার্সিটিতে কি করতে এসেছো? ভর্তির জন্য এসেছি। এখন থেকে আমি এই ভার্সিটিতে পড়বো। আমার কথা শুনে নীলা চোখ বড় করে পা থেকে মাথা অবধি তাকিয়ে হাসতে হাসতে বলল, তুমি রিক্সা চালক হয়ে লুঙ্গি গামছা গায়ে ভার্সিটিতে ভর্তি হতে এসেছো? রিক্সাওয়ালা হয়ে ভার্সিটিতে পড়বে? নীলার কথা শুনে খুব খারাপ লাগলো। আমি রিক্সাওয়ালা বলে কি ভার্সিটিতে পড়তে পারি না? এতে হাসির কি হলো? হাসছেন কেন? আমি রিক্সাওয়ালা তো কি হয়েছে? তাই বলে কি আমি ভার্সিটিতে পড়তে পারি না? নাকি রিক্সাওয়ালাদের পড়ালেখা করা বারণ? নীলা বুঝতে পারলো আমি তার কথায় মন খারাপ করেছি। নীলা হাসি বন্ধ করে বলল, আসলে আম সরি হাসার জন্য, কিন্তু তুমি যা ভাবছো আসলে সেটা না। আমি বলতে চেয়েছি, আমি আর কিছু না বলতে দিয়ে রিক্সাটা নিয়ে চলে আসলাম। আমি কখনো ভাবতেও পারিনি নীলা এভাবে বলবে। ওদিকে তুই শুধু শুধু ছেলেটাকে ওভাবে বলতে গেলি কেন? বিশ্বাস করো আমি ওকে এভাবে বলতে চাইনি। আমি বুঝতে পারিনি আমার সামান্য কথায় ও এতটা কষ্ট পাবে। আচ্ছা, এসব কথা এখন বাদ দে, পরে ওর কাছে ক্ষমা চেয়ে নিবি, কেমন? এখন চল ক্লাসে যাই। না, আজকে আমার ক্লাস করতে ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। তাসফিরকে কথাটা বলে নীলা ভার্সিটি থেকে বাসায় চলে গেল। পরের দিন থেকে আমি ভার্সিটিতে যাওয়া শুরু করলাম। ভার্সিটিতে যেতেই কিছুক্ষণ পর নীলা আমাকে দেখতে পেয়ে আমার কাছে আসে। আমি নীলাকে দেখে অন্যদিকে চলে যাব, হঠাৎ নীলা সেটা বুঝতে পেরে আমার সামনে দৌড়ে এসে আমার পথ আটকে দেয়। কি হলো, পথ আটকে দাঁড়ালে কেন? আই এম সরি, আসলে গতকাল তোমাকে আমি ওভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি। নীলার কথা শেষ হওয়ার আগেই আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আমি নীলার থেকে কিছুটা দূরে সরে গেলাম। কথা বলা শেষ করে পিছনে তাকাতেই কিছুটা চমকে উঠলাম। কথা বলা শেষ করে পিছনে তাকাতে দেখে নীলা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কে ছিল? কার সাথে কথা বলছিলে? এরে, নীলা আবার সব শুনে ফেললো না তো? কি হলো, কিছু বলছো না যে? জি, আমার এক বন্ধুর সাথে। মিথ্যা বললাম। আসলে আমাকে অফিস থেকে ফোন করেছিল একটা কাজের ব্যাপারে। আসলে আমার ভার্সিটিতে ভর্তির পেছনে অন্য একটা কারণ আছে। গল্প পড়তে থাকেন, সব বুঝতে পারবেন। ও তো ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু ছিল? জি, ছেলে বন্ধু। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তো তাই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে মানে? বুঝতে পারলাম না। তোমাকে বুঝতে হবে না। আচ্ছা শোনো, আসলে গতকাল তোমাকে ওভাবে বলার কারণে হয়তো কষ্ট পেয়েছো। আই এম সরি। আরে না, আমি কিছু মনে করিনি। আমারও প্রথমে মনে হয়েছিল আপনি মনে হয় আমাকে নিয়ে ঠাট্টা করছেন। এখন বুঝতে পারছি আমার বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আচ্ছা যাই হোক, এই বিষয়ে এখন আলোচনা না করেই ভালো। আচ্ছা, তুমি কোন ইয়ারে ভর্তি হয়েছো সেটা তো জানা হলো না। জি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমিও তো অনার্স সেকেন্ড ইয়ার। চলো ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। আমি যাব না, আপনি গিয়ে খেয়ে আসুন। আমি সকালে বাসা থেকে খেয়ে এসেছি। তোমার খেতে হবে না, আমি খাবো। আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে। চলো তো। নীলা আমাকে জোর করে টেনে ক্যান্টিনে নিয়ে দুজনের জন্য খাবার অর্ডার করলো। আরে আবার আমার জন্য খাবার অর্ডার করতে গেলেন কেন? আমি তো বললাম আপনাকে আমি সকালে বাসা থেকে খেয়ে এসেছি। তো কি হয়েছে? আমার সাথে না হয় আরেকবার খেলে। এখন চুপচাপ বসে খাবার খাও। জানি কিছুতেই কোনো কাজ হবে না, খেতে আমাকে হবে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর খাবার আসতে দুজনে খেতে শুরু করলাম। খাবার খাওয়ার এক পর্যায়ে হঠাৎ টেলিভিশনের দিকে চোখ পড়তেই আমি খাওয়া বন্ধ করে দিলাম। টেলিভিশনে ব্রেকিং নিউজে বড় করে লেখা, কিছুক্ষণ আগে সিআইডি আর সন্ত্রাসবাদীদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি করার সময় এক সিনিয়র সিআইডি অফিসার দুর্জয় গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছেন। এটা দেখে আমার চোখ কপালে উঠে। সাথে সাথে আমি ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম। নীলা পেছন থেকে অনেক ডাকাডাকি করতে লাগলো, কিন্তু নীলার ডাকে সাড়া দেওয়ার সময় ছিল না। আমি দৌড়ে অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি দুর্জয় স্যারকে সবাই ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। আমি স্যারের কাছে যেতেই, আরে সাকিব যে, অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম। কেমন আছো তুমি? আর কাজটা কতদূর সম্পূর্ণ করলে? আরে কাজ পরে করা যাবে, আগে এটা বলুন আপনার হাতে কি হয়েছে? কই, আরে না, তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছি আর কি। দেখুন স্যার, আমি কিন্তু টিভিতে সব দেখে ছুটে এসেছি, প্লিজ কিছু লুকাবেন না। আরে টেলিভিশনের কথা রাখো তো, রিপোর্টাররা একটু হলে আর একটু বানিয়ে বলে। আসলে গুলিটা আমার হাতের পাশ দিয়ে কিছুটা ছিদ্র হয়ে বেরিয়ে গেছে। হসপিটাল থেকে ড্রেসিং করে নিয়েছি, কয়েকদিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে। তুমি শুধু শুধু চিন্তা করছো।
আচ্ছা, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা কি শুরু করেছো? জি স্যার, আগামীকাল কলেজে ভর্তি হয়েছি। গুড। এখন তুমি ভার্সিটি ফিরে কাজে লেগে পড়ো। আর আমার কথা চিন্তা করো না, এখন আমি সম্পূর্ণ বিপদমুক্ত। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, নিজের খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আসো, বেস্ট অফ লাক। আমি অফিস থেকে আবার ভার্সিটিতে চলে গেলাম। ক্লাস শুরু হতেই আর মাত্র 2 মিনিট বাকি আছে। দৌড়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতেই কিছুক্ষণ পর স্যার ক্লাসে প্রবেশ করলো। ক্লাস শেষ হতেই আবার ক্লাস থেকে ক্যাম্পাসে চলে আসলাম। কিছুক্ষণ পর নীলা আমার সামনে এসে রাগী চোখে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি কোথায় গিয়েছিলে? আমাকে একা রেখে পালালে কেন? মানে আসলে আমার আর কিছু বলতে যাব তার আগে বুঝতে পেরেছি, ক্যান্টিনের বিল দেওয়ার ভয়ে দৌড়ে পালিয়েছো, তাই তো? আপনাকে কে বলেছে এসব কথা? তাহলে পালালে কেন তুমি? আমার একটা জরুরি কাজ ছিল, সেটা মনে পড়তেই দৌড়ে গিয়েছিলাম। ও আচ্ছা, এখন চলো আমার সাথে। কোথায় যাব? জাহান্নামে। তো আপনি একাই যান, আমাকে কেন ডাকছেন? আমি একা যাব কেন? তোমাকেও আমার সাথে যেতে হবে, চলো বলছি। কি আজব, আমি কেন জাহান্নামে যাব? আমি বলছি তাই যাবি, চল আমার সাথে। আমি যাব না। তারপর আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। আমাকে নিয়ে একটা নির্জন লেকের পাড়ে নিয়ে গেল। সেখানে দুজনে একটা বেঞ্চে বসলাম। হঠাৎ নীলা, জায়গাটা খুব সুন্দর না? খুব সুন্দর। জায়গাটা আমার খুব পছন্দের। এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার যখনই মন খারাপ করে আমি এই জায়গাটাতে ছুটে চলে আসি। ও, আসলে জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, বাবা আর আমার এক চাচি আছেন। মা ছোটবেলায় আমাকে একা রেখে উপরে চলে গেছে। সরি, আসলে আমি না জেনে তোমাকে কষ্ট দিলাম। ঠিক আছে, সমস্যা নেই। আর তোমার? নীলা আমার প্রশ্ন শুনে চুপ করে রইল। আমি বুঝতে পারলাম হয়তো আমার প্রশ্ন শুনে নীলার মন খারাপ করেছে। ঠিক আছে, না বলতে চাইলে তোমাকে জোর করবো না। আসলে ছোটবেলা আমার মাও মারা যায়। ওই যে সামনে ওই বটগাছটা দেখছো, ওটা আমার মা আর আমি এখানে লাগিয়েছি। মা মারা যাওয়ার পর ওই বটগাছটে আমার মায়ের মতো। এর জন্যই এই জায়গাটা আমার খুব খুব পছন্দের। আর আমার বাবা আমার মা মারা যাওয়ার কয়েকদিনের মাথায় আরেকটা বিয়ে করে, যাকে বলে সৎমা। সৎমা হওয়ার পরও তাকে আমি নিজের মায়ের মতো মনে করতাম, সেও আমাকে নিজের মেয়ের মতো মনে করত। বিয়ের 1 বছর পর তাদের কোল জুড়ে এলো ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান। তারপর থেকে আমি হয়ে গেলাম 2 চোখের কাঁটা। সারাদিন আমার উপর বাবা মা দুজনেই অত্যাচার করতে শুরু করলো। তারপর একদিন আমার খালা এসব জানতে পারে, আমাকে তার কাছে এনে নিজের মেয়ের মতো বড় করে। নীলার কথা শুনে কখন জানি আমার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বুঝতেই পারলাম না। কি হলো, তুমি কাঁদছো কেন? না, কিছু না। চোখে হয়তো উপর থেকে কিছু একটা পড়েছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। আচ্ছা চলো, অনেক বেলা হয়ে গেছে, দেরি হলে পরে খালামণি খুব টেনশন করবে। চলো। নীলা তার বাসায় চলে গেল, আমিও আমার বাসায় চলে আসলাম। নীলার সাথে এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর আমার মনে হলো আমি হয়তো নীলাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু নীলা কি আমাকে ভালোবাসে সেটা তো জানি না। ইচ্ছা করছে নীলাকে আমার মনের কথাটা বলেই ফেলি, পরে যা হবে দেখা যাবে। যেই বাবা সেই কাজ। পরদিন ভার্সিটিতে গিয়ে, নীলা, তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আমারও তোমাকে কিছু বলার ছিল। ঠিক আছে, তাহলে তুমিই আগে বলো। তুমি বলো, তারপর আমি বলবো। আচ্ছা হুম নীলা, আমি তোমাকে বলো, তুমি আমাকে কি বলো? না মানে আমি তোমাকে কি না মানে করছো? নীলা, আমি তোমাকে ভালোবাসি, চোখ বন্ধ করে একদমই বলে দিলাম। কিন্তু নীলার দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। চোখ খুলে সামনে তাকাচ্ছি দিকে নীলা আমার সামনে নেই। আমি নীলাকে ক্লাসে, ক্যাম্পাসে সব জায়গাতে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। পরে নীলার বেস্ট ফ্রেন্ড তাসফিয়াকে বললাম, তাসফিয়া, তুমি কি নীলাকে দেখেছো? হ্যাঁ, নীলা তো কিছুক্ষণ আগেই ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ও, মন খারাপ করে? এ কি ভাইয়া, আপনার মন খারাপ কেন? নীলার সাথে কি কিছু হয়েছে? না, এমনি। তার মানে নীলা আমাকে ভালোবাসে না? কেন ভালোবাসবে আমার মতো একজন রিক্সাওয়ালাকে? আমিও ভার্সিটি থেকে বাসে চলে আসলাম, তখন হঠাৎ ফোন বেজে উঠলো। তাকে দেখে দুর্জয় স্যার ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করতেই, সাকিব, কেমন আছো? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? আর বাকিরা কেমন আছেন? আমি এবং বাকিরা সবাই ভালো আছি। আচ্ছা, তোমাকে এখনই একবার অফিসে আসতে হবে।
বড় স্যার তোমাকে ডেকেছেন। ঠিক আছে স্যার, আমি আসছি। আমি ফোনটা কেটে দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে পৌঁছে সোজা বড় স্যারের কেবিনের সামনে গিয়ে স্যারকে সালাম জানালাম। বড় স্যার সালামের জবাব দিয়ে আমাকে ভিতরে আসতে বললেন। আমি ভিতরে যেতেই, এই ছবিটা ভালো করে দেখো। এই লোকটা একটা ভয়ঙ্কর অপরাধী। আজ পর্যন্ত কেউ এই লোকটার সন্ধান খুঁজে পায়নি। এ একজন জেল পলাতক আসামি, বর্তমানে একজন মাফিয়া জগতের লোক। সমস্ত কালোবাজারি চোরাচালানকারী তার আন্ডারে। উপর থেকে আমাদের উপর দায়িত্ব পড়েছে যেখান থেকে যেভাবে হোক একে জীবিত অথবা মৃত খুঁজে বের করতে হবে। আর আমি জানি এই কাজটা একমাত্র তুমিই করতে পারবে। কিন্তু এই লোকটাকে পাবো কোথায়? লোকটা এই শহরেই আত্মগোপন করে বসে আছে। এক এক সময় এক এক রূপ ধারণ করে। লোকটা একজন ছদ্মবেশী, তবে সাবধান, লোকটা যেন তোমাকে চিনতে না পারে। প্রয়োজনে তুমি তোমার সাথে আমাদের টিমের মেম্বারদের রাখতে পারো। ধন্যবাদ স্যার, আমার কাউকে প্রয়োজন হলে জানাবো। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার। অফিস থেকে বেরিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুদিন পর হঠাৎ একদিন রাতের বেলা রিক্সা চালিয়ে বাসায় ফিরতেই চোখ পড়লো একটা জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতরে একটা জায়গাতে শুধুমাত্র আলো জ্বলজ্বল করছে। আমার জানা মতে আশেপাশে তো কোথাও বাইরে নেই, তাহলে এই আলোটা কিসের? হঠাৎ তখন পিছনের আরেকটা রাস্তা দিয়ে একটা কালো গাড়ি প্রবেশ করলো। আমি রিক্সাটা থামিয়ে আস্তে আস্তে ওই পেছনের রাস্তা দিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ গাড়ি থেকে একজন লম্বা জামা গায়ে, মাথায় গোল আকারের টুপি, চোখের সানগ্লাস আর সিগারেট টানতে টানতে একটা বাক্সের ভিতরে হাত ঢুকিয়ে মাথা নাড়িয়ে কি যেন বলতে লাগলো। কিছুক্ষণ পর লোকটা একটা রুমের ভিতরে ঢুকে গেল। লোকগুলোকে দেখে আমার সন্দেহজনক মনে হলো। লোকগুলো ট্রাকে করে বাক্সগুলো উঠাতে লাগলো। আমি সাথে সাথে আমার টিমের লোকদের ফোন করে আসতে বললাম। ঘন্টাখানেক পর আমার টিমের সকলে হাজির হলো। শোনো, সবাই দুজন দুজন করে তোমরা চারদিক দিয়ে ঘিরে ফেলো। আমি সংকেত দিতেই তোমরা আক্রমণ শুরু করবে, বাকিটা আমি দেখছি। সবাই দুজন দুজন করে যে যার পরিচয় নিয়ে নিল। কিছুক্ষণ পর আরেকটা ট্রাক এসে এক ট্রাকের মাল অন্যটাকে ওড়াচ্ছিল। আমি সংকেত দিতেই আমার টিমের লোকেরা চারদিক থেকে ঘিরে ফেললো। তখনই অপরাধীগুলো ছোটাছুটি করতে শুরু করলো। সব কটাকে হাতে নাতে ধরতেই দুজন ছুটে পালানোর চেষ্টা করতে লাগলো। সাথে সাথে দুই পায়ে গুলি করতে দুজন গোড়াগুড়ি দিতে লাগলো। আমি গাড়ি দুটির বাক্স চেক করে দেখি সবগুলো বিদেশি ভয়ঙ্কর অস্ত্র, গোলা বারুদ। তোমরা সবাই এদেরকে আর গাড়িগুলোকে নিয়ে যাও, আমি আসছি। সবাই চলে যেতেই আমি রুমের ভিতরে ঢুকতেই কাউকে দেখতে পেলাম না। পরে দেখতে পেলাম রুমের পিছে আরেকটা দরজা। বুঝতে পারলাম অপরাধী এই দরজা দিয়ে পালিয়ে গেছে। আমি আর দেরি না করে রিক্সা নিয়ে গ্যারেজে চলে আসলাম। কিরে ভাতিজা, আজ আবার দেরি করলি কেন? কোথায় দেরি করলাম? সবে মাত্র 11:35 বাজে। গড়ি থেকে বললাম। কি কস ভাতিজা, রাত তো 12টা বাজতে চললো, আর তুই কইতাছস এটা দেরি না? কি করবো, ইদানিং ভাড়া একটু বেশি হইতেছে। বুঝছি, তোর লগে আমি কথায় পারবো না। আচ্ছা শোন, তোর লাগে একটা খুশির খবর আছে। কি খুশির খবর চাচা? তোর বাপ আগামীকাল দেশে আইতাছে। ও, এটার এমন কি ব্যাপার? আরে বাবা তো এমনি। আমি কইতেছিলাম তুই কয়েকটা দিন তোর বাপের লগে থাইকে আয়। না চাচা, আমার এই অট্টালিকাতে থাকতে দম বন্ধ হয়ে আছে। আমি এই খোলামেলা পরিবেশে খুব আনন্দে আছি। ভাতিজা, বুঝোস না কেন? তোর বাপের কাছে কয়েকটা দিন থাইকা আবার আইয়া পড়বি। যতই হোক সে তোর জন্মদাতা পিতা। ঠিক আছে চাচা, তুমি যখন এত করে বলছো, তোমার কথা তো আর ফেলতে পারি না। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন বাসায় গিয়ে রেস্ট কর। আচ্ছা, আর তুমিও ঘুমিয়ে পড়ো। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভার্সিটিতে গিয়ে নীলাকে খোঁজ করতে লাগলাম। পেলাম না। তাসফিয়াকে জিজ্ঞেস করতেই নীলা ক্যান্টিনেই আছে। ক্যান্টিনে গিয়ে দেখি নীলা কফি খাচ্ছিল। আমি নীলার সামনে যেতে নীলা আমাকে দেখতে পেয়ে কোনো কথা না বলে চলে গেল। বুঝতে পারলাম না নীলা হঠাৎ এমন কেন করছে। নীলাকে ভালোবেসে তাহলে আমি কি কোনো ভুল করেছি? হঠাৎ টেলিভিশনে চোখ পড়তেই দেখি গতকাল রাতের ঘটনা সকাল হতে ব্রেকিং নিউজ হয়ে গেছে। বুঝছি না রিপোর্টাররা এত ফাস্ট কিভাবে। যাই হোক, নীলার কাছে যাওয়া যাক। নীলার কাছে যেতেই নীলা আবারও উড়ে চলে গেল। নীলার এই বারবার মুখ ঘুরিয়ে নেওয়া কেন জানি মেনে নিতে পারছি না। মাথাটা বিগড়ে যাচ্ছে। নীলা, তোমার সমস্যা কি? কেন এমন করছো? যদি আমাকে ভালো না বাসো তাহলে বলে দাও, আমি আর কখনো তোমাকে ভালোবাসি বলবো না। কেন এমন করছো? নীলা আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। কেমনটা লাগে বলেন তো? ভালোবাসি কি বাসে না, কিছু তো একটা বলবে নাকি? রাগ করে চলে আসলাম বাসায়। বাসায় এসে ভাবতে লাগলাম, এবার আমি নীলাকে ভালোবাসি বলবো না। এবার এমন কিছু করব নীলা যেন আমাকে ভালোবাসি বলতে বাধ্য হয়। পরদিন ভার্সিটিতে গিয়ে ক্যাম্পাসে নীলার জন্য অপেক্ষা করতেছিলাম। হঠাৎ একটি ছেলে এসে
আমার সামনে দাঁড়ালো। হাই, আমি রবিন, অনার্স সেকেন্ড ইয়ার। হ্যালো, আমি সাকিব। সেম টু ইউ। ও, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই, আজ থেকে আমরা বন্ধু। তুমি তো দেখছি খুবই মিশুক। অল্প সময়ে আমার সাথে বন্ধুত্ব করে নিলে। তোমার মতন মিশুক লোক খুবই কম হয়। তোমাকে দূর থেকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই তোমার সাথে বন্ধুত্ব করে নিলাম। আরে আমরা এখন বন্ধু, আমাকে তুমি বলার দরকার নেই, তুই করে বলবি। ঠিক আছে। আচ্ছা দোস্ত, তোর গার্লফ্রেন্ড নেই? বাইরে আর বলিস না, একটা মায়েরে ভালোবাসি, আর ভালোবাসার কথা মায়েরারে বলছি, কিন্তু মায়েরা হ্যাঁ অথবা না কিছুই বলে না। কি করা যায় বলতো? তুই এক কাজ কর, মেয়েটাকে আবার প্রপোজ কর, তারপর দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আরেকবার প্রপোজাল দিয়ে দেখি কি বলে। হঠাৎ নীলের আগমন, একটা কালো গাড়ি করে ভার্সিটিতে প্রবেশ করলো। হঠাৎ আমার কালো গাড়িটার দিকে চোখ পড়তে অবাক, আর এটা তো সেই গাড়ি। আমি গাড়ির কাছে যেতেই গাড়িটা চলে গেল। আমিও গাড়িটার পেছনে দৌড়াতে শুরু করলাম। নীলা আমাকে দৌড়াতে দেখে অবাক হয়ে পেছন থেকে ডাকতে লাগলো। কিছু দূর যেতেই গাড়িটা আমার নাগালের বাইরে চলে গেল। আবার আমি ভার্সিটিতে ফিরে আসলাম। ভার্সিটিতে আসতেই, এই, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, ওই গাড়ির পিছে এমনভাবে দৌড়াচ্ছিলে কেন? তার আগে বলো ওটা কার গাড়ি, আর তুমি বা কেন ওই গাড়িতে করে আসলে? ওটা আমার বাবার নিজস্ব গাড়ি। আমি ভার্সিটিতে আসছিলাম, তখন আমাকে বললো গাড়িতে উঠতে। গাড়িতে করে আমাকে ভার্সিটিতে এগিয়ে দিবে। আমি উঠতে চাইনি, তখন আমার মৃত মায়ের কসম দিয়ে আমাকে গাড়িতে উঠতে বাধ্য করলো। কিন্তু তুমি এত অস্থির হয়ে গাড়ির পিছে ছুটছো কেন? তার মানে ওই ভয়ঙ্কর অপরাধী নীলার বাবা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? না, তেমন কিছু না। গাড়িটা আমার খুব পরিচিত মনে হচ্ছিল, তাই জানার জন্য গাড়িটার পেছনে ছুটছিলাম। যদি কিছু একটা হয়ে যেত তখন? আর কি মনে যেতাম? তুমি তো আমাকে আর ভালোবাসো না। একটা এতিম রিক্সা চালক মরে গেলে তোমার কি আসে যায়? সাথে সাথে নীলা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। এ কি, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? ধরবো, কি করবি তুই? আপনি তো আমাকে ভালোবাসেন না, তো একটা পরপুরুষকে জড়িয়ে ধরছেন কেন? কে বললো ভালোবাসি না? তাহলে আমি যখন আপনাকে ভালোবাসার কথা বলতাম, আমাকে এড়িয়ে চলতেন কেন? ইচ্ছা করে। তুমি যখন আমাকে ভালোবাসার কথা বলতে আমার খুব ভালো লাগতো, তাই ভাবলাম তোমাকে কয়েকদিন আমার পিছনে দৌড় করাই। কি বুদ্ধি তোমার! তাহলে ভাবি শেষ পর্যন্ত রাজি হলেন? ওকে, আর আমাকে ভাবি বলছে কেন? ও হলো আমার বন্ধু, একটু আগেই পরিচিত হয়েছি, ওর নাম রবিন। ও আচ্ছা আচ্ছা, চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, তাকে দেখি তাসফিয়া। কি ব্যাপার, আমাকে রেখে একা একাই খাবে নাকি? হজম হবে না কিন্তু। তুইও চল আমাদের সাথে। ঠিক আছে, কিন্তু ওকে। চলো, খেতে খেতে বাকি কথা হবে। ক্যান্টিনে গিয়ে নীলা সবার জন্য খাবার অর্ডার করলো। কিছুক্ষণ পর খাবার চলে এলো। খাওয়া দাওয়া শেষে আবার সবাই ক্যাম্পাসে ফিরে এলাম। কিছুক্ষণ পর ক্লাস শুরু হতে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে, নীলা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি কিছু মনে না করো। ঠিক আছে, বলো। না থাক, পরে এক সময় বলবো। এখন আমি বাসায় যাই, খুব জরুরি একটা কাজ আছে। আর একটু সময় থেকে গেলে হতো না? আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। করিম চাচার কথা মতো কিছুদিন বাড়িতে গিয়ে বাবার সাথে থেকে আবার বাসায় চলে আসলাম। পরের দিন রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে বাইরে প্রচুর রোদ, খুব গরম লাগছে, তাই রিক্সাটা থামিয়ে একটা টং দোকানে ঢুকে কিছু চা বিস্কিট খেয়ে আবারও রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়লাম। হঠাৎ একটা জ্যামে আটকে যায়। তখনই আজকে আবার সেই কালো গাড়িটা চোখে পড়ে। আমি তাড়াতাড়ি করে রিক্সাটা পার্ক করে কালো গাড়ির পিছনে আরেকটা গাড়িতে ঢুকে পড়ি। তখনই ড্রাইভিং সিটে বসে থাকা লোকটার দিকে চোখ পড়তেই আমি অবাক, কারণ ও ছিল আমার বন্ধু রবিন। রবিন, তুই? আমারও তো সেই একই প্রশ্ন, তুই এখানে কি করিস, আর তোর এই অবস্থা কেন? তখন এই ট্রাফিক ছুটতেই কালো গাড়িটা চলতে শুরু করলো। তোর সব প্রশ্নের উত্তর আমি পরে দেব, তার আগে তুই ওই কালো গাড়িটার পিছু কর। আচ্ছা ঠিক আছে। কিছু দূর যেতেই কালো গাড়িটা অন্য একটা নির্জন রোডে ঢুকে পড়ল। গাড়িটার কিছু দূর যেতেই একটা গলির সামনে গিয়ে থেমে গেল। হঠাৎ গাড়িটা থেকে একটা বৃদ্ধ বয়সের লোক লাঠি ভর দিতে দিতে গলির ভিতরে ঢুকে গেল। আমিও গাড়ি থেকে নেমে পড়তেই, আরে কোথায় যাচ্ছিস তুই? তুই ফিরে যা, আমার কিছু কাজ আছে। ঠিক আছে, তার আগে চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। সময় নাই, আজ আমার জরুরি একটা কাজ আছে, তুই চলে যা। আমি আর দেরি না করে লোকটার পিছু করতে লাগলাম।
লোকটা মাঝে মধ্যে সামনে পিছে তাকিয়ে দেখছে কেউ তাকে ফলো করছে কিনা। অনেকক্ষণ পর লোকটার আমার উপর সন্দেহ হতে লাগলো। হঠাৎ স্পিডটা একটু বেড়ে গেল। খেয়াল করে দেখলাম লোকটার এখন লাঠি বোর করে হাঁটছে না। এবার লোকটার প্রতি আমার সন্দেহ আরও বেড়ে গেল। লোকটা আরেকটা নির্জন গলি দিয়ে একবার আমার দিকে তাকিয়ে দৌড়ে পালালো। আমিও লোকটার পিছিয়ে দৌড় দিলাম, কিন্তু লোকটাকে আর দেখতে পেলাম না। আজব তো, এই মাত্রই তো লোকটা এই গলি দিয়ে ঢুকলো, তাহলে এত তাড়াতাড়ি কোথায় পালিয়ে গেল? আমি আরও কিছু দূর দৌড়ে এগিয়ে গেলাম, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ পিছনের বিল্ডিং থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সাথে সাথে বিল্ডিংটাতে দৌড়ে চলে গেলাম। বিল্ডিংটার কাছে গিয়ে দেখি বিল্ডিংটার মেইন গেটের তালা দেওয়া। আমি বিল্ডিংটার দেওয়াল টপকে ভিতরে চলে গেলাম। বিল্ডিংটার রুমের কাছে যেতেই আমি অবাক, এখানে সবগুলো দরজা একই রকম, আর সবগুলোর নম্বর 357। এখন চিন্তায় পড়ে গেলাম কোন রুম থেকে চিৎকার আওয়াজ আসছে। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর হঠাৎ একটা মাত্র ফুটা করা, সেটা আবার দরজার উপরে এক কোণে। আমি অনেক কষ্টে সেই ফুটা জায়গাটা দিয়ে ভিতরে দেখতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল বিদ্যুৎশী লোকটাকে। লোকটা গুলিবিদ্ধ অবস্থায় ভিতরে পড়ে আছে। আমি সাথে সাথে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। লোকটার কাছে যেতে দেখি লোকটার বুকে 3টা গুলি করা হয়েছে। তখনই আমার টিম মেম্বারদের ফোন করে তদন্তের জন্য আসতে বললাম। ফোনটা শেষে হঠাৎ পিছনে ঘুরতেই মুখে মাস্ক পরা, জিন্স প্যান্ট ও কোট গায়ে একটা মেয়ে আমার দিকে বন্দুক তাক করে আছে। কে তুমি? আর এভাবে আমার দিকে বন্দুক তাক করে আছো কেন? আমি কে সেটা তুই কখনোই জানতে পারবি না, কারণ সেই সুযোগ তোকে আমি কখনোই দেব না। অনেক দিন ধরে তোকে মেরে ফেলার জন্য সুযোগ খুঁজছি। আজ যখন সুযোগটা এসেছে তখন কিভাবে সেই সুযোগটা আমি মিস করি বল? আজ তো তোকে মরতেই হবে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর সিআইডি থিমন তোকে আজকে বাঁচাতে পারবে না। দেখো, তুমি শান্ত হও, আমরা বসে কথা বলি। তোর কি আমাকে বোকা মনে হয়? তুই যা করতে বলবি আমি তাই করব। দেখো, আমরা আগে বসে কথা বলি, তারপর না হয় আমাকে মেরে ফেলো। মেয়েটার সামনে এগোতে খবরদার সামনে আসবি না বলে দিচ্ছি। তারপরও আমি সামনে এগিয়ে গেলাম। তখন আমি পিছন থেকে একটা ফুলের টব নিয়ে মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম। তার আগেই মেয়েটা আমাকে গুলি করলো। গুলিটা সোজা আমার বাম হাতে এসে লাগলো, আর ফুলের টবটা মেয়েটার হাতে লেগে তার হাত থেকে বন্দুকটা পড়ে গেল। তখন আমি মেয়েটাকে ধরতেই মেয়েটার পিছু ছুটলাম। রাস্তা পর্যন্ত যাওয়ার পর মেয়েটাকে অন্য একটা গাড়ি এসে নিয়ে গেল। আমি আস্তে আস্তে আবারও সেই বিল্ডিংটায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার সমস্ত টিম মেম্বাররা এসে হাজির। আমি রুমে ঢুকতেই সবাই অবাক, সবাই দৌড়ে আমার কাছে ছুটে এলো। ও মাই গড, সাকিব, তোমার এই অবস্থা কি করে হলো? ও কিছু না স্যার, অপরাধীকে তাড়া করার সময় সে আমাকে গুলি করে, তখন গুলিটা আমার হাতে লাগে। রিয়া, জাহিদ, তোমরা এখনই সাকিবকে হসপিটালে নিয়ে যাও, ইমিডিয়েটলি। ওকে স্যার। দুর্জয় আর আবির, তোমরা ভালো করে পুরো বিল্ডিংটা সার্চ করো, দেখো খুনির কোনো নিশান পাওয়া যায় কিনা। ওকে স্যার। কিছুক্ষণ পর রুমের দেওয়ালে চোখ পড়তেই দুর্জয় স্যার সাথে সাথে সবাইকে ডাক দিল। সবাই ছুটে আসতে, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? দেওয়ালটার দিকে তাকিয়ে দেখুন। বড় স্যার দেখলো দেওয়ালে রক্ত দিয়ে বড় করে লেখা RX, তার নিচে লেখা, আমি হারিয়ে যাইনি, আমি ফিরে এসেছি। আমার প্রতিশোধের জন্য সবাই তৈরি হও। তোমাদের সবাইকে মরতে হবে। অপেক্ষা করো, সামনে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। এই দেশকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। স্যার, এই লেখাগুলো যা হোক বুঝেছি, কিন্তু এই RX এটা কি? হবে কিছু একটা। এদিকে আমাকে হাসপাতালে আনার পর ডক্টর আমার গুলিটা বের করে ড্রেসিং করছে, আর এদিকে আমার চোখে শুধু মেয়েটার ছবি ভাসছে। কিন্তু হঠাৎ যখনই ওই মেয়েটার ছবি আমার 2 চোখে ভাসছে, তখনই কলেজায় মোচড় মারছে। আমার মাথা শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, কে ওই মেয়ে, কি শত্রুতা আমার তার সাথে। তখনই জাহিদ বলল, কিরে, এখন কেমন লাগছে? আচ্ছা, যে মেয়েটা তোকে গুলি করেছিল তাকে কি তুই চিনতে পেরেছিস? কি করে চিনব বল? মেয়েটা মুখোশ পরা ছিল। যা হওয়ার হয়েছে, এখন থেকে আমি সবসময় তোর সাথে সাথে থাকবো। না, দরকার নেই। দরকার আছে কিনা সেটা তোকে বুঝতে হবে না। জাহিদ হলো আমার বেস্ট ফ্রেন্ড। কিছুক্ষণ পর আমরা অফিসে চলে গেলাম। আমাকে দেখে বড় স্যার, সাকিব, কেমন আছো এখন তুমি?
জি স্যার, এখন আমি সম্পূর্ণ বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ। শোনো, তুমি কিছুদিন ছুটি কাটাও। যখন তুমি নিজেকে সুস্থ মনে করো তখন আবার কাজে লেগে পড়ো। আর এখন থেকে তোমার সাথে জাহিদ, আবির, রিয়া আর শান্তা থাকবে। তোমরা তোমাদের প্ল্যান মাফিক কাজ করতে থাকবে। আমি জানি তোমরা নিশ্চয়ই সাকসেসফুল হয়ে ফিরবে। তোমাদের সবার উপর আমার পুরো ভরসা আছে। আর তোমরা সবাই সাকিবের সাথে সাথে থাকবে। তোমরাও সবাই আগামীকাল থেকে ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমিও আপনাকে এই কথাটা বলবো ভাবছিলাম। আমি জানি তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না, এবং এটাও জানি ইদানিং রিয়া আর তোমার মাঝে কিছু একটা চলছে। চলুক, তাতে আমার কি, তবে কাজটা যেন সাকসেসফুল হওয়া চাই। ইনশাল্লাহ স্যার, আমাদের উপর ভরসা রাখতে পারেন। তাহলে আগামীকাল থেকে সবাই কাজে লেগে পড়ো। আমি অফিস থেকে বেরিয়ে আবারও সেই রিক্সার কাছে চলে গেলাম। রিক্সাটা অনেক কষ্টে চালিয়ে চাচার গ্যারেজ পর্যন্ত নিয়ে আসলাম। করিম চাচা আমার হাতে ব্যান্ডেজ দেখে পাগলের মতো ছুটে চলে এলো। ভাতিজা, তোর হাতে ব্যান্ডেজ করা কেন? চাচা, অস্থির হইও না, কিছু হয়নি আমার। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমাকে সব খুলে বলছি। তখন চাচাকে শান্ত করে কিছুটা সত্য আর কিছুটা মিথ্যে দিয়ে একটা গল্প বানিয়ে শোনালাম। পরের দিন সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ দরজাতে ধুরুম ধুরুম আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই আমি অবাক, দেখি সব হারামির হাজির। কিরে, আর কত ঘুমাবি? এখন তো বাস্তবে ফিরে আয়। তোরা এত সকাল সকাল? হারামি বলে কি, গতকাল বড় স্যারের কথা কি সব ঘুম থেকে উঠে ভুলে গেলি নাকি? না, কিছু বলিনি। আয় ভিতরে আয়। সবাই ভিতরে ঢুকতেই আমি দরজাটা বন্ধ করে দিলাম। ওয়াও ভাইয়া, তোমার রুমটা তো অনেক সুন্দর। হঠাৎ বাইরে থেকে করিম চাচার ডাক। ভাতিজা, ঘুম থেকে ওঠ, তোর লাইকা খাবার আনছি, হাত মুখ ধুইয়া খাইয়া নে। আমি রুমের দরজাটা খুলতেই করিম চাচা রুমে ঢুকলো। করিম চাচা আমার রুমে আমার বন্ধুদের দেখে বলল, ভাতিজা, এরা কারা? চাচা, এরা আমার বন্ধু। আমি অসুস্থ তো, তাই আমাকে দেখতে এসেছে। ও আচ্ছা, তা আগে কইতি তোর বন্ধুরা আইব, তাহলে সবার লাইকা খাওয়ান লইয়া আইতাম। আচ্ছা, এসব এখন বাদ দেও। আর ইনি হলেন আমার সেই করিম চাচা, যিনি আমাকে খুলে পিঠে করে মানুষ করেছেন। আর আমি যে রিক্সাটা চালাই ওটা চাচার গ্যারেজেরই। তো কি হয়েছে? তোর চাচা মানে আমাদেরও চাচা, আমরাও আজ থেকে চাচার রিক্সা চালাবো। তুই কি বলিস আবির? ঠিকই তো, আমরাও আজ থেকে রিক্সা চালামো। আমারও রিক্সা চালাতে খুব ভালো লাগে। করিম চাচা, আজ থেকে ওরা এখানেই থাকবে। সবার জন্য আলাদা আলাদা রুম দেখিয়ে দাও। আচ্ছা ভাতিজা, আহো, তোরা আমার লগে আহো। পরের দিন সবাইকে নিয়ে ভার্সিটিতে ভর্তির জন্য গেলাম। ভর্তি শেষে নীলা আমার হাতে ব্যান্ডেজ দেখে দৌড়ে আমার কাছে ছুটে এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো। কি হলো পাগলি, কান্না করছো কেন? তোমার হাতের ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কিছু না, রিক্সা চালাতে গিয়ে পড়ে গেছিলাম, তাই হাতে একটু ব্যথা পেয়েছি। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর আমাকে একটাবার জানালে না? আচ্ছা, আমার ভুল হয়েছে, এখন কান্না থামাও। আর এরা কারা? ও, এরা সবাই আমার বন্ধু। কিন্তু এদের তো আগে দেখিনি। দেখবে কি করে, এরা তো সবাই গ্রাম থেকে এসেছে। ও আচ্ছা, হাই। হ্যালো। ও, আপনি তাহলে নীলা, মানে আমার বেস্ট ফ্রেন্ডের কলিজা? জি। কিছুক্ষণ পর রবিন এলো। এভাবে সবাই সবার সাথে পরিচিত হলো। কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই সবার বাসাতে চলে গেল। কয়েকদিন পর হঠাৎ একদিন আমরা বন্ধুরা রেস্টুরেন্টে খেতে গেলাম। হঠাৎ টেলিভিশনের সংবাদে ব্রেকিং নিউজ বলতেই সকলে খাওয়া বন্ধ করে টেলিভিশনের দিকে তাকিয়ে রইলাম। তখন এই সংবাদে বলতে লাগলো, ব্রেকিং নিউজ। এই শহরের টপ বিজনেসম্যান আমজাদ সাহেবের একদল ছদ্মবেশী মাফিয়াদের হাতে খুন হয়েছে। খুনে নাকি তার বুকে রক্ত দিয়ে RX লিখে গেছে, তার পাশে রক্ত দিয়ে লেখা আই ব্যাক। কিন্তু কে এই RX, কেউ সেটা জানে না। আরে, এই খুনিটাও তো আগের দিন ওই বিল্ডিং এর দেওয়ালে RX লিখে রেখে গেছে। আরো লিখেছে সে নাকি এই দেশটাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে। এভাবে আর চলতে দেওয়া যাবে না, কিছু একটা ভাবতে হবে। আমার একটা প্ল্যান আছে, শোনো সবাই। সবাইকে প্ল্যানটি বুঝিয়ে বললাম। এতে কাজ হবে তো? অবশ্যই হবে। তাহলে চল সবাই কাজে লেগে পড়ি। তাহলে তুই এই দিকটা তোরা সামলা, ওই দিকটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। সবাই মিলে রেস্টুরেন্ট থেকে
ঘটনাস্থলে গেলাম। সেখানে খুনের তদন্ত করতে লাগলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি বড় স্যারের ফোন। ফোনটা রিসিভ করতেই, সাকিব, তোমরা এখন কোথায়? স্যার আমরা বিজনেসম্যান আমজাদ সাহেবের তদন্ত করতে ঘটনাস্থলে এসেছি। তোমরা এখনই ওইখান থেকে বের হও ইমিডিয়েটলি। কেন স্যার? খুনি ওই বিল্ডিংটাতে বোমা সেট করে রেখে গেছে। বাঁচতে চাইলে এখনই বেরিয়ে এসো। কি? ও মাই গড, কিন্তু এখানে তো আরো অনেক লোক আছে। সবাইকে ওখান থেকে বের হতে বলো, নয়তো কেউ বেঁচে ফিরবে না। আমি কথা শেষ করে ফোনটা কেটে দিতেই, কে ফোন করেছিল? আর তোকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? আমাদের এখনই এখান থেকে সবাইকে বাইরে বের করতে হবে। বড় একটা বিপদ আসতে চলেছে। এই বিল্ডিংটাতে বোমা রাখা আছে, যে কোনো সময় ফেরে যেতে পারে। কি বলছিস? আপনারা সবাই বাইরে বেরিয়ে যান। এই বিল্ডিংয়ে বোমা রাখা আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সবাই দ্রুত বাইরে বের হন। বোমার কথা শুনে সবাই তাড়াহুড়ো করে বাইরে বের হতে শুরু করলো। কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই ধীরে সুস্থে বাইরে বেরিয়ে যান। দ্রুত সবাই বাইরে বেরিয়ে গেল, কিন্তু আমাদের টিমের কেউ বের হলো না। কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মরতে চাস নাকি? হ্যাঁ চল। সবাই বাইরে নিরাপদ স্থানে চলে আসার পর হঠাৎ একটা মেয়ে বলে উঠল, আরে তুহিন কোথায়? বিল্ডিংটার সবাই তুহিন নামের ছেলেটাকে খুঁজতে লাগলো, কিন্তু তুহিন নেই। তার মানে ছেলেটা ভিতরে আটকে গেছে। আমি আর কিছু না ভেবে দৌড়ে আবার বিল্ডিংটার ভিতরে চলে গেলাম। পিছন থেকে সবাই আমাকে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। আমি কারো ডাকে সাড়া না দিয়ে দৌড়ে ভিতরে চলে গেলাম। ভিতরে ঢুকে ছেলেটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ ছেলেটা ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ছেলেটাকে দেখতে পেয়ে, তোমার নাম কি তুহিন? হ্যাঁ, আমার নাম তুহিন, কিন্তু আপনি কে? আপনি আমার নাম কি করে জানেন? এখন পরিচয় দেওয়ার সময় না, তুমি এখন এই বিল্ডিং থেকে বাইরে চলো। এই বিল্ডিংটাতে বোমা সেট করা আছে, যে কোনো সময় ফেলে যেতে পারে। বোমার কথা শুনে ছেলেটার ঘাম ঝরতে শুরু করলো। কি ভাবছো, চলো আমার সাথে। তুহিনকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বিল্ডিংটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার জ্ঞান হারায়। ছেলেটা আমার আগে ছিল। তুহিন আমাকে পিছে অজ্ঞান অবস্থা দেখে ডাকাডাকি করতে লাগলো, কিন্তু আমার কোনো সারা শব্দ না পেয়ে তুহিন আমাকে রেখে নিজের জান নিয়ে বাইরে বেরিয়ে গেল। এদিকে আমি অজ্ঞান অবস্থায় সিঁড়ির নিচে পড়ে রইলাম। তুহিন বাইরে যেতেই, তুমি কি তুহিন? হ্যাঁ, আমি তুহিন। কিন্তু তুমি একা কেন? যে তোমাকে ভেতরে আনতে গিয়েছিল সে কোথায়? সেও আমার সাথে আসছিল, কিন্তু আসার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমি তাড়াতাড়ি তাকে ভেতরে রেখে বাইরে বেরিয়ে আসি। কি? তুমি কি পাগল? মাথায় বুদ্ধি বলতে কিছু নেই নাকি? একটা লোক তোমাকে বাঁচানোর জন্য ছুটে গেল, আর তার বিপদে তুমি তাকে ফেলে রেখে চলে এলে। ছি! তখনই বড় স্যার এসে হাজির হলো। তোমরা সবাই ঠিক আছে তো? এ কি, সাকিব কোথায়? স্যার, সাকিব এই ছেলেটাকে বাঁচাতে গিয়ে ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কিন্তু এই জানোয়ারটা ওকে রেখে একাই পালিয়ে এসেছে। কি? এই, তুমি মানুষ নাকি অন্য কিছু? একটা লোকে বিপদে পড়েছে আর তুমি তাকে রেখে চলে এলে? তুমি জানো ওকে? তোমরা দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি যাও, ওকে বাঁচাও। জি স্যার। হঠাৎ বিল্ডিংটা বোমার আঘাতে উড়ে গেল। সাথে সাথে সবাই অবাক চোখে বিল্ডিংটার দিকে তাকিয়ে রইল। তখন জাহিদ চিৎকার দিয়ে আমার নাম ধরে ডাকতে লাগলো। বিল্ডিংটা উড়ে যেতেই সবার পায়ের তলার মাটি সরে গেল। জাহিদ চিৎকার দিয়ে আমার নাম ধরে ডাক দিয়ে বিল্ডিংটার দিকে দৌড়ে চলে এলো। রিয়া জাহিদকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই লাভ হলো না। জাহিদ দৌড়ে বিল্ডিংয়ের ভিতরে চলে গেল। ওদিকে তখনই ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজে লেগে পড়লো। এদিকে রিয়া বাইরে চিৎকার দিয়ে জাহিদের নাম ধরে কান্নাকাটি করতে লাগলো। রিয়াও যখন বিল্ডিংটার দিকে ছুটে আসবে তখনই সবাই রিয়াকে আটকে দিল। রিয়া, কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমাকে আমার জাহিদের কাছে যেতে দাও। রিয়া, তুমি শান্ত হও, জাহিদের কিছু হবে না। ওই দেখো, জাহিদ সাকিবকে নিয়ে বাইরে আসছে। জাহিদ বাইরে আসতেই, তুমি কি পাগল? জেনে বুঝে কেন আগুনে ঝাঁপ দিতে গেলে? আরে তুমি কান্না থামাও, আমার কিছুই হয়নি। জাহিদ, কথা বলে সময় নষ্ট না করে সাকিবকে এখনই হাসপাতালে নিয়ে যাও। ওকে স্যার। আমাকে হসপিটালে নিয়ে আসতেই ওদিকে ফায়ার সার্ভিস আরো দুটো লাশ বের করলো। এরা কারা? দেখো তো তোমরা এদের চিনো কিনা? না সাহেব, এরা আমাদের বিল্ডিং এর না। তখন বড় স্যারের ফোনে একটা ফোন এলো। স্যার ফোনটা রিসিভ করতেই ফোনের অবাজ থেকে পুরুষ কণ্ঠে হা হা হাসির শব্দ ভেসে আসলো। দুম। কেমন লাগলো আমার ধামাকা? কে তুই?
RX নাম শুনে বড় স্যার কিছুটা চমকে উঠল। তোর হাসি বন্ধ কর, ভাবিস না তুই পালিয়ে বাঁচতে পারবি। তুই তুই মারবি আমাকে? শুধু তুই কেন, তোর পুরো সিআইডি টিম আমার লোমটা পর্যন্ত ছুঁতে পারবে না। পরের ধামাকার জন্য তৈরি হয়ে নে। এবার ধামাকাটা চুরির বাজারে, পারলে আটকে দেখা। কথা শেষ হতেই লোকটা ফোন কেটে দিল। 2 মিনিট পর আবার আরেকটা ফোন এলো। বড় স্যার ফোনটা রিসিভ করতেই, কে বলছেন? স্যার, আমি চুরির বাজার থেকে বলছি। এখানে বোমার আঘাতে শতাধিক মানুষ আহত, তাদের কেউ কেউ মারাও গেছে। বড় স্যার আর কিছু না বলে ফোনটা কেটে দিল। তখন আবার বড় স্যারের ফোনে ফোন আসলো, আবারও ওই লোকটার ফোন। বড় স্যার ফোনটা রিসিভ করতে আবারও ফোনের অপাশ থেকে পুরুষ কণ্ঠের লোকটা। দুম। খুব কষ্ট হচ্ছে তাই না? সেদিন আমারও খুব কষ্ট হয়েছিল। কে তুই? আর তুই চাসটা কি? কেন এসব করছিস? এই দেশের মানুষের মৃত্যু দেখতে চায়, সেটা খুব ভয়ঙ্কর ভাবে। আর পরের মিশনটা আদি শপিং মলে, পারলে আটকে দেখা। কথা বলা শেষ হতেই লোকটা ফোন কেটে দিল। ওদিকে আমার চিকিৎসা চলতে লাগলো। তখনই জাহিদের ফোনে বড় স্যারের ফোন। জাহিদ, সাকিব এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে কি? না স্যার, এখনও ট্রিটমেন্ট চলছে। ও আচ্ছা। এদিকে আমার ট্রিটমেন্ট শেষ, আমাকে কেবিনে রাখা হলো। আমার একটু একটু করে জ্ঞান ফিরতেই চোখ খুলতেই দেখি আমি একটা হসপিটালে। তখনই জাহিদ বলল, এখন কেমন আছিস? কি আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আর আপনি এখানে কেন? কি হয়েছিল আমার? আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ডক্টর ওইসব কি বলছে? ওয়েট, আমি দেখছি। ডক্টর কাছে আসতেই, আপনাকে দেখে ডক্টর মনে হচ্ছে, আর এটা নিশ্চয়ই হাসপাতাল। কিন্তু আমি কে? আর আমি বা এখানে কেন? আপনি শান্ত হন। ডক্টর, ও এমন করছে কেন? কি হয়েছে ওর? ডক্টর কিছুক্ষণ মাথা নিচু করে বলল, সরি, মাথায় আঘাত পেয়ে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কি কি বলছেন এসব? কথাটা বলেই ডক্টর চলে গেল। জাহিদ আবার আমার কাছে আসতেই, ওই আপনার সমস্যা কি? আপনি বারবার আমার দিকে কেন আসছেন? তোর কিছুই মনে পড়ছে না? আমার আবার কি মনে পড়বে? হ্যাঁ, বলে বলে বলছি দূরে থাক। দেখ ভাই, মজা করা ভালো, কিন্তু প্লিজ এখন অন্তত মজা করা বন্ধ কর। আব্বে, তোর সাথে আমি মজা করতে যাব কোন দুঃখে? কে তুই? তোকে তো আজ একটা চাকু নিয়ে জাহিদের গলায় চেপে ধরলাম। জাহিদ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বাকি সবগুলোর গলা শুকিয়ে গেছে। তখন ডক্টর এসে দেখে আমি জাহিদের গলায় ছুরি চেপে ধরেছি। কি করছেন? ছাড়ুন ওকে। আর আপনাদের বললাম না ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কেন বুঝতে চাইছেন না? ওনাকে আর বিরক্ত করবেন না। এখন যদি কিছু একটা করে দিত। তখনই বড় স্যারের ফোন। জাহিদ, সাকিবের এখন কি অবস্থা? হ্যাঁ স্যার, এখন সুস্থ, কিন্তু কিন্তু কি? স্যার, সাকিব তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমাদের কাউকে সে চিনতে পারছে না। কি কি বলছে সব? হ্যাঁ স্যার। ওইদিকে নীলা এবং করিম চাচা সারাটা দিন আমাকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। নীলা বারবার আমার ফোনে ফোন করছে, আর এদিকে ফোনটা বেজে চলছে। অন্যদিকে ফোন বাজার শব্দে আমার মাথা ব্যথা শুরু করছে। রাগে ফোনটাকে হাসপাতালের দেওয়ারে ছুঁড়ে মারলাম। সাথে সাথে ফোনটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেল। তখন সবাই বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো। ওদের দেখে আমার রাগটা আরো বেড়ে যেতে লাগলো। তোরা এখনো আমার পিছু ছাড়িসনি? দেখ, শেষবারের মতো বলছি, আমাকে একা থাকতে দে, না হলে সবগুলোকে মেরে পুঁতে রেখে দেব। যা ভাগ। ওরা আবার দরজা বন্ধ করে চলে গেল। এদিকে আমার রুমের ভিতরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। তাই আমি রুম থেকে বেরিয়ে বাইরে বেরোতে দেখি জাহিদ, রিয়া সহ সবাই এখনো আমার কেবিনের সামনে পায়চারি করছে। আমাকে দেখতে পেয়ে সবাই অন্যদিকে তাকিয়ে থাকলো। সবগুলোকে দেখে আমার রাগ উঠতে লাগলো। তবুও রাগটা কন্ট্রোল করে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হসপিটালের বাইরে বেরিয়ে আসলাম। পিছু ঘুরতে দেখি ওরা এখনো আমার পিছু নিয়ে আছে। আমি ওদের থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকলাম, তবুও আমার পিছু ছাড়ছে না। দৌড়াতে দৌড়াতে একটা বাসে উঠে পড়লাম। ওরা আর আমাকে ধরতে না পেরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। জাহিদ সাথে সাথে বড় স্যারকে ফোন করে সবটা জানালো। হোয়াটস, কি বলছে সব?
তোমরা এতগুলো লোক থাকতে সাকিব হাসপাতাল থেকে পালালো কিভাবে? কি করছিলে তোমরা? আমি কিছু শুনতে চাই না, যেখান থেকে পারো খুঁজে বের করো, না হলে একটারও চাকরি থাকবে না বলে দিলাম। ওকে স্যার, আমরা দেখছি। এদিকে আমি বাসের ভিতরে থাকতে হঠাৎ বাসে থেমে গেল। কি হলো? গাড়ি থেমে গেল কেন? ভাইজান, এখানে একটা খাবার হোটেল আছে। যাত্রীরা যাত্রাপথে এখানে খাওয়া দাওয়া করে, কিছুক্ষণ রেস্ট করে আবার তাদের যাত্রা শুরু করে। আপনিও যদি কিছু খেতে চান খেয়ে আসতে পারেন। খুব ক্ষুধা লাগছে। আচ্ছা, খাবার হোটেলটা কোন দিকে? ওই সামনে হোটেলটা। আচ্ছা ঠিক আছে। আমি বাস থেকে নেমে খাবার হোটেলটার দিকে এগিয়ে গেলাম। খাবার হোটেলে প্রবেশ করতেই ওয়েটার বলল, বসুন স্যার, এই নিন খাবার মেনু। আপনার কি খেতে মন চায় বলুন? তুই কে? আমার এমনভাবে কথা শুনে ওয়েটার সহ আশেপাশের আরো অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। জি, আমি এখানকার ওয়েটার, মানে অতিথিদের খাবার সার্ভ করি। ও আচ্ছা, যা আছে নিয়ে আয়, খুব ক্ষুধা পেয়েছে। পাশের টেবিলে আরেকজন আমার দিকে চোখ বড় বড় করে এক দেনে তাকিয়ে আছে। দিলাম শালার চোখ মুখে পানি মেরে। সাথে সাথে বেটার ধ্যান ভাঙলো। আব্বে, তুই এভাবে আমার দিকে তাকিয়েছিলি কেন? আপনি আমার শরীরে পানি কেন মারলেন? আব্বে, তোর সাহস তো কম না? তুই আমার মুখে মুখে কথা বলিস? চোখ নামিয়ে কথা বল। চিনিস আমি কে? না, কে আপনি? ও হ্যাঁ, তাই তো, কে আমি? শালা একটা আস্ত পাগলা। চলো সবাই এখান থেকে। টগনি পিছন থেকে ওয়েটার বলল, স্যার এই নিন আপনার খাবার। আমি বেশি ঘুরে খাবার খেতে বসে গেলাম। খাবার শেষ করার পর ওয়েটার, আর কি খাবার আছে নিয়ে আয়। ওয়েটার আরও খাবার দিয়ে গেল। আমি খাবার শেষ হতেই ওয়েটার একটা কাগজ হাতে আমার পাশে এসে দাঁড়ালো। তোদের হোটেলের খাবার খুব মজার, আবার অন্য একদিন এসে খেয়ে যাব। আজকে তাহলে আসি। ঠিক আছে, কিন্তু কিন্তু কি? ও টিস্যু ব্যাপার? তুই কত ভালো রে। স্যার ওটা কি করলেন? কেন? টিস্যু দিয়ে মুখ মুছে নিলাম। স্যার ওটা টিস্যু না, ওটা খাবারের বিল ছিল। ও, তা কত টাকা হলো? 1529 টাকা। আমি পকেটে হাত ঢুকিয়ে পকেটের সব টাকা বেরিয়ে ওয়েটারের হাতে দিয়ে দিলাম। ওয়েটার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এত টাকা দিয়ে কি করব? তুই তথ্যা রেখে বাকিটা আমাকে দে, জলদি কর, বাস ছেড়ে দিবে তো। কিন্তু স্যার বাস তো আরো 10 মিনিট আগেই চলে গেছে। কি? আমাকে আগে বলিসনি কেন? বলেছি, কিন্তু আপনি শুনতে পাননি। সমস্যা নাই স্যার, আপনি আরো 15-20 পা সামনে হাঁটলে একটা বাজার দেখতে পাবেন, সেখানে আরো গাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে। আমি হোটেলটা রেখে আরো 10 মিনিট সামনে নির্জন রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ পাশের জঙ্গল থেকে গুলির শব্দ শুনতে পেয়ে সাথে সাথে থমকে গেলাম। তখনই পরপর আবারও 2বার গুলির শব্দ ভেসে আসলো। শব্দটা ডান দিকের জঙ্গল থেকে আসছে। আমি আস্তে আস্তে জঙ্গলটার ভিতরে ঢুকে গেলাম। কিছুক্ষণ হাঁটতেই হঠাৎ কিছু চোখে পড়তেই থমকে গেলাম। দেখতে পেলাম কিছু লম্বা কালো জামা গায়ে, মুখে মুখোশ পরা কয়েকটা লোক একটা বয়স্ক লোকটাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে লোকটাকে অত্যাচার করছে। লোকটার 2 পায়ে 2টো গুলি করেছে। তখনই মুখোশ পরা লোকদের একজন বলল, শালা হারামির বাচ্চা, তুই জানিস না আমাদের বস কত ভয়ঙ্কর মানুষ, তারপর তুই বসের সাথে বেইমানি করলি? আমাকে মেরে ফেলো, তারপর ওই ছোট মাসুম বাচ্চাটাকে ছেড়ে দাও। ওই মাসুম বাচ্চা তোমাদের কি ক্ষতি করেছে? বসের হুকুম, তোর পরিবারের একটা পিঁপড়েও যেন বাঁচতে না পারে। এই বাচ্চাটাকে এই বুইরার সামনে জিন্দা কবর দিয়ে দে। বুইরা দেখুক আমাদের বস কতটা ভয়ঙ্কর হতে পারে। তখন বাকি লোকগুলো কবর খুঁড়তে শুরু করলো। কবর খোঁড়া শেষে বাচ্চাটাকে কবরের মধ্যে রেখে দিল। বাচ্চাটা চিৎকার করে কান্না করতে লাগলো। তখনই আরেকটা লোক বাচ্চাটার কান্না বন্ধ করার জন্য খুব জোরে বাচ্চাটার বুকের ওপর চড় বসিয়ে দিল। সাথে সাথে বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল। বাচ্চাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সাথে সাথে আমার কলিজা কেঁপে উঠল, চোখ দিয়ে পানি চলে আসলো। আর এদিকে বয়স্ক লোকটা চিৎকার করে কান্না করতে করতে বলল, অমানুষের বাচ্চা, তোদের মনে কি কোনো মায়া দয়া নেই? এই মাসুম বাচ্চাটা তোদের এমন কি ক্ষতি করেছিল? কেন তোরা তাকে এমন কষ্ট দিয়ে মারলি? হ্যাঁ, আমাদের মনে কোনো মায়া দয়া নেই। আমরা শুধু মানুষের লাশ দেখতে চাই। তোর সময়ও শেষ। তোকে বাঁচিয়ে রেখেছি শুধু তোর সামনে তোর নাতনির মৃত্যু দেখার জন্য।
শুনে রাখ, বাপের উপরও পাপ আছে। তোদের ধ্বংস একদিন হবেই। সেদিন কেউ পালিয়ে বাঁচতে পারবে না, আর তোদের ওই মাথার খুলিও বাঁচতে পারবে না। কেউ একজন তো আসবে তোদের এই তামাশা শেষ করে দিতে। তোর অনেক বকবক সহ্য করেছি, হার না। এবার যা বলার ওপরে গিয়ে বল। বয়স্ক লোকটাকে গুলি করে মেরে ফেললো। তখন লোকগুলো চলে যেতেই আমিও লোকগুলোর পিছু নিতে লাগলাম। লোকগুলো একটা জঙ্গলের ভিতরে ঢুকতে হারিয়ে গেল। আরে লোকগুলো কোথায় চলে গেল? হঠাৎ পায়ের তলাতে কিছু একটা নড়তে লাগলো। তাকিয়ে দেখি একটা ডাক্তার মতো গুলকিজুর উপর আমি দাঁড়িয়ে আছি। আমি তাড়াতাড়ি ডাকনাটার উপর থেকে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম আর ডাকনার উপরের নজর রাখলাম। হঠাৎ ডাকনাটা অটোমেটিক খুলে গেল আর সেটার ভিতর থেকে একটা অল্প বয়সী মেয়ে আর একটা বয়স্ক পুরুষ বের হলো। এটা থেকে তো আমি অবাক। আবার একটা রিমোট দিয়ে চাপ দিতে ডাকনাটা বন্ধ হয়ে গেল আর রিমোটটা একটা গাছের খুঁটিরে একটা পাসওয়ার্ড দিয়ে আটকে রাখলো। আসলে গাছটাতে রিমোট লুকানোর জন্য একটা লকার আছে, সেটাতে আবার পাসওয়ার্ডও আছে আর সেখানে রিমোটটা লুকিয়ে রাখে। কিন্তু মেয়েটাকে আমার কেমন চেনা চেনা লাগছে আর এই লোকটাকেও কোথাও যেন দেখেছি। ওরা দুজন চলে যেতেই আমি আস্তে আস্তে ওই গাছটার কাছে চলে গেলাম। মেয়েটার মতো আমিও পাসওয়ার্ড দিতে লাগলাম, কিন্তু খুললো না। এবার ভালো করে মনে করে নিলাম মেয়েটা কত কত সংখ্যার পাসওয়ার্ড দিয়েছিল, আমিও ঠিক সেভাবে দিতে লাগলাম। এবার হঠাৎ খুলে গেল। আমি খুশি হয়ে ভিতরে থেকে যখন রিমোট বের করতে যাব তখনই একটা বড় শক খেলাম। সাথে সাথে অ্যালার্ম বাজতে শুরু করলো। ভয় পেয়ে আমি ওখান থেকে পালিয়ে গেলাম। কিছুক্ষণ পর কোথা থেকে আবার ওই মেয়েটা আর বয়স্ক লোকটা চলে গেল এবং দেখতে গেল লকারটা খোলা। এরা দেখে মেয়েটার চোখটা কপালে উঠে গেল। এটা কি করে সম্ভব বাবা? এই পাসওয়ার্ড আমি আর তুমি ছাড়া তো কেউ জানে না। তাহলে এই লকারটা খুললো কিভাবে? আমিও তো সেটাই ভাবছি মা, এটা কি করে হতে পারে। বাবা, আমার মনে হয় আমাদের উপর কেউ ফলো করছে এবং আমাদের পাসওয়ার্ডও জেনে গেছে। তখন কাকের জন্য ফোন করলো। সাথে সাথে ডাকনাটা খুলে কয়েকজন লোক বের হয়ে এলো। লোকগুলোর মধ্যে একজন বলল, কি হয়েছে ম্যাম? এখানে কেউ আমাদের উপর ফলো করছে। জলদি যাও, তাকে খুঁজে ধরে নিয়ে এসো, যেন পালাতে না পারে। ইমিডিয়েটলি। ওকে ম্যাম। কে তুই? একবার শুধু হাতের কাছে পেয়ে যাই, তারপর দেখ তোর কি অবস্থা করি। এদিকে আমি পালানোর সময় একটা কালো গাড়ি দেখতে পাই। গাড়িটাও কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। আমি আর কিছু না ভেবে গাড়ির পেছনের ডাকনাটা খুলে পেছনে লুকিয়ে পড়ি। ওদিকে লোকগুলো ফিরে আসতেই, কি হলো? খালি হাতে ফিরেছিস কেন? ম্যাম, সমস্ত জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও কাউকে খুঁজে পেলাম না। কি? এটা কি করে হতে পারে? এত বড় জঙ্গল থেকে এত কম সময়ে কি করে পালাতে পারে? নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে। ভালো করে খুঁজে দেখ। ওকে ম্যাম। লোকগুলো আবার আমাকে খুঁজতে গেল। মা চলো আমরা ফিরে যাই, সন্ধ্যা হতে চললো। হ্যাঁ বাবা, চলো যাই, তবে এবার রিমোট সাথে করে নিয়ে যাব। আচ্ছা চলো। এদিকে আমার খুব ঘুম ধরেছে, তাই আমি একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙতেই গাড়ির দরজা খুলতেই দেখি আমি একটা অন্য জায়গায়। দেখে মনে হচ্ছে এটা শহর এলাকা হবে, কিন্তু যখনই আমার বাচ্চাটার কথা মনে পড়েছে আমার কলেজাটা কেঁপে উঠছে। কি করে পারলো ওই নরপশুগুলো একটা মাসুম বাচ্চাটাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলতে? ওই বাচ্চার কান্নাটা এখনো আমার কানে বাজছে। আমিও যতদিন না ওই মাসুম বাচ্চাটার প্রতিশোধ নিতে পারবো ততদিন আমার মনের আগুনটা নিভবে না। কিন্তু ওদের ওখানে তো ভয়ঙ্কর সিকিউরিটি। ওদের ওখানে ঢুকতে হলে আমার ওই মেয়েটাকেই টার্গেট করতে হবে, তাহলে সম্ভব। এখন আমার একটাই কাজ ওই মেয়েটাকে খোঁজা। আমি গাড়ি থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম। খাওয়ার এক পর্যায়ে জঙ্গলের ওই মেয়েটার দিকে চোখ পড়লো। মেয়েটা আরেকটা সুন্দরী মেয়ের সাথে বসে কফি খাচ্ছে। আরে এটা তো সেই মেয়েটা, ও এখানে কি করছে? রে বাহ, এত দিকে মেঘ না চাইতেও জল। আমি আস্তে আস্তে গিয়ে মেয়েটার পাশে গিয়ে বসে পড়লাম। তখন দুটো মেয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো এলিয়েন, পৃথিবীতে এই প্রথম এসেছি। তখন সুন্দরী মেয়েটা আমাকে বলল, সাকিব তুমি? এই কে আপনি? আর আমার নাম সাকিব না। শালা নিজের নামটা কি নিজেই জানি না, এক একজন এক এক নামে ডাকছে। যাই হোক, ম্যাডাম আপনার নামটা কি জানতে পারি? জঙ্গলের মেয়েটাকে। তখন আবার সুন্দরী মেয়েটা, কি তুমি আমাকে চিনতে পারছো না? আমি নীলা। এর আগান তো আপনার নীলা?
এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। যা বলছি। আপনার নামটা বলবেন প্লিজ? ছি, তুই এত খারাপ, তুই আর কোনো দিনও আমার সামনে আসবি না। নীলা কাঁদতে কাঁদতে চলে গেল। এই নীলা, দাঁড়া, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? দূর, ওই মেয়েটা যেখানে খুশি যাক। আপনাকে যেটা বলছি সেটা বলেন। কি বলবো? কি মানে? আপনার নামটা কি? আপনাকে কেন আমার নাম বলবো? কে আপনি? আমি কে? আমি কে? আপনি কি পাগল? কেন? আমি পাগল কেন হতে যাব? তাহলে আপনি কে সেটা কেন বলছেন না? আচ্ছা, আপনি আমাকে একটা নাম দিয়ে দেন। আমার নামটা মনে পড়ছে না। কেন? আমি কেন আপনাকে নাম দিয়ে দিব? আপনি জানেন না কে আপনি? জানলে কি আর আপনাকে বলতাম? মানে? আচ্ছা, এসব বাদ দেন। আপনার নাম কি সেটা বলেন। রিদিশা আক্তার তন্নি। ও আচ্ছা। আর এই যে মেয়েটা কান্না করতে করতে চলে গেল, উনি কে? ওর নাম নীলা। ওর সাথে আমার হঠাৎ পরিচয়, বলতে পারেন ও আমার ফ্রেন্ড। মানে বুঝলাম। আমি একদিন শপিং করতে গিয়েছিলাম, সেখানে আমাদের পরিচয়। অনেকদিন পর আমাদের দেখা, তাই একসাথে কফি খাচ্ছিলাম। কিন্তু আপনাকে দেখে এমন করলো কেন? আমি কি জানি? আমি তো ওকে চিনিও না, নিজের নামটাই তো জানি না, ওকে কি করে চিনবো? সত্যি কি আপনি আপনার নাম জানেন না? আপনার মাথা ছুঁয়ে বলছি। না না, থাক থাক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তখনই হঠাৎ জাহিদ আর সাথে সবাই রেস্টুরেন্টে প্রবেশ করলো। আমি বুঝতে পারলাম এরা আমাকে খুঁজতে আসলো। সাথে সাথে আমি টেবিলের নিচে লুকিয়ে পড়লাম। আরে কি করছেন? আপনি টেবিলের নিচে বসে আছেন কেন? ওই যে সামনে দুটো ছেলে আর দুটো মেয়েকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওরা কাউকে হয়তো খুঁজছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন কেন? ওরা অন্য কাউকে খুঁজছে না, আমাকে খুঁজছে। প্লিজ বাঁচান আমাকে। আচ্ছা, দেখছি। তখন রিদিশা জাহিদকে ইশারা দিয়ে ডাক দিল। জাহিদ কাছে আসতে, অনেকক্ষণ ধরে দেখছি, আপনি কাউকে খুঁজছেন মনে হয়। হ্যাঁ, দেখেন তো এই ছবিটার ছেলেটাকে দেখেছেন কিনা। হ্যাঁ, দেখেছি তো। আমি তো অবাক, এবার মনে হয় আমি ফেঁসে গেলাম। কি? কখন, কোথায়, কার সাথে দেখেছেন? একটা বোরখা পরা মেয়ে তার সাথে কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। ধন্যবাদ আপনাকে। এই চলো সবাই। সবাই চলে যেতে, সবাই চলে গেছে, এবার তো বেরিয়ে আসুন। জি ধন্যবাদ আপনাকে। ইটস ওকে। কিন্তু ওরা কারা, আর আপনাকেই বা কেন খুঁজছে? কি জানি, আমাকে দেখা মাত্রই আমার পিছু নিতে শুরু করেছে। এখন কি যে করি। আপনি আমার সাথে চলুন। কোথায় যাব? আপনার সাথে? চলুন, গেলেই বুঝতে পারবেন। আচ্ছা চলুন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রিদিশা আমাকে তার গাড়িতে বসালো। আমাকে সামনের সিটে বসিয়ে রিদিশা পাশে ড্রাইভিং সিটে বসলো। কিছু দূর যেতে, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়িতে যাচ্ছি। ধুর, খিচে বলেন, আমার বাড়ি কোন নেই। আপনার বাড়িতে না, আমার বাড়িতে। ও আচ্ছা। কিছু দূর যেতেই আবারও আমাদের সামনে একটা গাড়ি এসে পথ আটকালো। গাড়ি থেকে নামতে দেখি দুইটা ছেলে আর দুইটা মেয়ে মুখোশ মুখে আর আমাদের দিকে এগিয়ে আসছে। গাড়ির কাছে আসতেই, কে আপনারা? কি চাই আপনাদের? মুখোশ পরাগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠে, আমাদের ছেলেটাকে চাই, দিয়ে দে, চলে যাব। কখনোই না, আমি থাকতে তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। দেখ তবে তোকে কি হাল করি। এই, তোরা মেয়েটাকে মেরে ফেল। না তোমরা ওকে মেরো না, তোমরা আমাকে নিয়ে যাও, তবু ওকে মেরো না। ঠিক আছে, তুই আমাদের সাথে চল, তাহলে মেয়েটাকে ছেড়ে দিব। ঠিক আছে, আসি আসি ম্যাডাম, বেঁচে থাকলে আবার দেখা হবে। না, তুমি কোথাও যাবে না। তোদের ফালতু বক বক শোনার টাইম আমাদের নেই, চল আমার সাথে। ঠিক আছে চলো। চল। আমাকে নিয়ে যেতে রিদিশা গাড়িতে বসে কান্না করতে লাগলো। লোকগুলো আমাকে রিদিশার থেকে দূরে নিয়ে যেতেই, অনেক হয়েছে, এবার তো থাম, আমাদের প্ল্যান কাজ করেছে। সাথে সাথে সবগুলো মুখোশ খুলে আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো, সবাই ভাবে হা করে তাকিয়ে আছিস কেন? সবাই অবাক হলেও একজন অবাক হলো না, সে হলো জাহিদ। জাহিদ মুসকি মুসকি হাসতেছে। হঠাৎ রিয়া বলল, এ কি, তুমি হাসতেছো কেন? আর কিসের প্ল্যানের কথা বলছে? কারণ ওর তো স্মৃতিশক্তি হারিয়ে যায়নি, সেটা শুধুমাত্র আমি ডক্টর আর সাকিব জানতাম। আর এই সব কিছু ছিল একটা প্ল্যান। জাহিদের কথা শুনে সবাই হা করে আমার দিকে, জাহিদের দিকে তাকিয়ে আছে। জাহিদ ভাইয়া, আপনারা কোন প্ল্যানের কথা বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা সবাই যে প্ল্যান করেছিলাম সেটা তো আমরা জানি। আমি বলছি, চলেন সবাই ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। আমি যখন তুহিনকে বাঁচাতে বিল্ডিং দিতে গিয়েছিলাম, হঠাৎ ফেরার পথে আমাকে কেউ পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
তবে জ্ঞান হারার আগে আমি দেখতে পাই মেয়েটা ছিল আগে যে মেয়েটা আমার হাতে গুলি করেছিল সে মেয়েটা। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি চারদিকে আগুন আর আগুন। হঠাৎ তখন জাহিদ দৌড়ে আমার কাছে আসে। জাহিদ, তুই তুই এই আগুনের ভিতরে ঝাঁপ দিতে গেলি কেন? তুই আমার ছোটকালের বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি, আর আজ তুই আমার সামনে আগুনে পুড়তে থাকবি। আমি বেঁচে থাকতে সেটা কি করে হয়? মরলে দুইজন একসাথে মরবো, আর বাঁচলেও দুইজন একসাথে বাঁচবো। সেদিন জাহিদের কথা শুনে আমার দুই চোখের পানি আটকাতে পারেনি। বন্ধু তো এমনই হওয়া উচিত। তখনই আমি আর জাহিদ ভিতরে বসে একটা প্ল্যান করি। যতদিন না আমরা ওই RX-কে খুঁজে পাবো ততদিন আমরা এভাবেই আমাদের অভিনয় চালিয়ে যাব। আর বাকিটা তো আপনারা জানেনই। ফ্ল্যাশব্যাক শেষ। তার মানে এসব সাজানো? আমার কি দোষ? আমাকে যেভাবে বলছে সেভাবে করেছি। আমাকে রাগ দেখি কি হবে? আচ্ছা, এইসব এখন বাদ দে, আসল কথা বল। RX-কে খুঁজে পেয়েছি, কিন্তু তখন আমার আবার ওই বাচ্চাটার চিৎকারের আওয়াজ কানে ভেসে আসলো। যখনই বাচ্চাটার চেহারা আমার চোখে ভাসছে আমার কলেজে কেঁপে উঠছে। তারপর কি বল? তখন ওদেরকেও সবটা খুলে বললাম। সবটা শুনে সবার চোখে পানি চলে আসলো। ছি, মানুষ এত নরপশু হতে পারে। কিন্তু এখন কি করবা? এখন আমার একমাত্র হাতিয়ার ওই রিদিশা। ওইবারে আমাকে ওদের গোপন আস্তানায়। কি? কিন্তু মেয়েটাকে দেখে তেমনটা তো মনে হলো না। আমারও সেই একই প্রশ্ন। মেয়েটার ব্যবহার আমাকে তেমন কিছুর আভাস দিচ্ছে না। তারপরে দেখা যাক কি হয়। তবে খুব সাবধানে কিন্তু। ঠিক আছে, আচ্ছা দেখে আয় তো রিদিশা এখনো আছে কিনা। আচ্ছা দেখছি। কিছুক্ষণ পরে এসে, হ্যাঁ আছে, বসে বসে কান্না করছে। কিন্তু আমার মনে হয় না মেয়েটা এতটা চালাক। একে দেখে তো আমার সহজ সরল মনে হচ্ছে। দেখ, কাউকে কখনো দুর্বল ভাবিস না। কার ভেতরটা কেমন সেটা কেউ জানে না। আচ্ছা আমি তাহলে আসি। আর শোন, এই কথা কেউ যেন জানতে না পারে যতদিন আমাদের মিশন শেষ না হবে, এমনকি বড় স্যারেরও না। আর একটা কথা, নীলা আমাকে ভুল বুঝে চলে গেছে। পারলে ওকে একটু বোঝাস। আর করিম চাচাকে বলবি আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে। ওদের বিদায় দিয়ে আমি আবার রিদিশের কাছে চলে এলাম। দেখতে পেলাম রিদিশা কান্না করছে। পিছন থেকে রিদিশের কাঁধে হাত দিতেই রিদিশা চমকে উঠে পিছনে ফিরে তাকায়। পিছিয়ে ফিরতেই দেখি রিদিশা কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। আমাকে দেখতে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে পাগলের মতো আমার চোখে মুখে চুমু দিচ্ছে। রিদিশার এমনটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, এই ঘটনা যদি নীলা একবার জানতে পারে তাহলে এবার সত্যি সত্যি আমার স্মৃতিশক্তি ভুলিয়ে দেবে। আমি রিদিশার থেকে ছাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে নিলাম। ম্যাডাম, আপনি এসব কি করছেন? আর আপনি কান্না করছেন কেন? তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে কিছু করেছে নাকি? না, আমাকে কিছুই করেনি। কিন্তু আপনি কান্না করছেন কেন? আর এসব কি? রিদিশা আবার আমাকে জড়িয়ে ধরলো। এবার রিদিশা যেটা বলল তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আই লাভ ইউ সাকিব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বুঝি স্মৃতিশক্তির সাথে আমার জানটাও পটল তুলতে যাবে। এবার আমি মরবো কনফার্ম। রিদিশা আমাকে ভালোবাসে, এটা যদি নীলা একবার জানতে পারে তো পাঠক পাঠিকারা বলে দেন আমার কি অবস্থা হতে পারে। রিদিশাকে ছাড়িয়ে বললাম, ম্যাডাম কি বলছেন এসব? আমি নিজেকে চিনি না, আর আপনি বলছেন আমাকে ভালোবাসেন? পাগল হয়ে গেছেন নাকি আপনি? কেন? আপনি আমাকে চেনেন না, জানেন না, এক দেখাতেই বলছেন ভালোবাসি। চেনা চেনা দরকার নেই, তোমাকে আমি ভালোবাসি এটাই শেষ। আর আজ থেকে তোমার নাম হলো রিদিশা কিছুক্ষণ ভেবে চিনতে, আজ থেকে তোমার নাম রাফসান। নাম শুনে আমি তো অবাক। মগের মূল্যক নাকি? এক একজন এক এক নাম দেবে। চুপ, আজ থেকে এটাই তোমার নাম। ওঠো গাড়িতে। না আমি উঠবো না, আপনি একাই যান। তুই উঠবি না, তোর বাপ উঠবে। তাহলে আর বাবাকে উঠান। এটা কথার কথা বলেছি, ওঠো গাড়িতে। আমাকে জোর করে গাড়িতে উঠালো। কিছুক্ষণ পর একটা বিশাল বাড়ির গেটের সামনে নিয়ে হর্ন বাজাতে লাগলো। কিছুক্ষণ পর সিকিউরিটি এসে গেট খুলে সালাম দিল। বাবা আর আপু কি বাসে এসেছে? জি আপামনি। রিদিশা গাড়িটা পার্ক করে আমাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকতেই আমি অবাক। এটা বাড়ি নাকি কোনো রাজপ্রাসাদ? ম্যাডাম, এটা আমাকে কোথায় নিয়ে এলেন? কেন? আমাদের বাড়িতে। দাঁড়াও, আমার বাবা আর আপুকে ডেকে আনছি। রিদিশা আমাকে
সোফা সেটে বসিয়ে রেখে ভিতর থেকে তার বাবা আর বোনকে ডেকে আনলো। তখনই আমি যেটা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। টেনশনে আমার শরীর দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, কারণ রিদিশা আর তার বোন হুবহু একই, দেখে মনে হচ্ছে যমজ। আবার দুজনেই একই পোশাক গায়ে, কিন্তু দুজনের মধ্যে একজন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি করব কিছুই মাথায় আসছে না, কে আসল আর কে নকল। হঠাৎ তখনই আমার ফোনটা কাঁপতে শুরু করলো। বুঝতে পারলাম কেউ হয়তো ফোন করেছে। কিছুক্ষণ পর ফোনটা এমনিতেই কেটে গেল। একটু পর আবার শুরু হলো। কি করব বুঝতে পারছি না, একে তো জমজ, তার উপর আবার এই ফোন। এখন যদি ফোনটা ধরতে যাই তাহলে সন্দেহ করতে পারে। আচ্ছা, আপনাদের দুজনের ভিতর রিদিশা কোনজন? আমি রিদিশা। একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলো। আপনাদের টয়লেটটা কোন দিকে? ও এই ব্যাপার। জি। আসো আমার সাথে। রিদিশা আমাকে টয়লেটে দেখিয়ে দিয়ে চলে গেল। রিদিশা চলে যেতে রিদিশার বোন আরিশা বলল, রিদিশা, কে ওই ছেলেটা? ওর সাথে তোর কি সম্পর্ক? আর ছেলেটা তোকে কানে কানে কি কথা বললো? আপু, আমি ওর নাম জানি না, এমনকি ওর নিজে ওর নাম জানি না। আর ওই ছেলেটা আমার বন্ধু, তাই আমি ওর নাম দিয়েছি রাফসান। আর ও টয়লেট যাবে বলছিল, তাই আমি ওকে টয়লেটটা দেখিয়ে দিয়ে আসলাম। দেখেছো বাবা, কোথাকার কে না কে তাকে নাকি বন্ধু বানিয়েছে, আবার ছেলেটার নামও ঠিক করে দিয়েছে। রিদিশার বাবা রাশেদ রহমান বলেন, সেটাই তো দেখছি, ওর খুব পাকনে গজিয়েছে। আমি ওর পাকনাটা ভাঙার চেষ্টা করছি। আর এই ছেলেকে বলে দে চলে যেতে, তোর বন্ধু বলে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি তোকে ওর আশেপাশে বা ওকে তোর আশেপাশে দেখি, দুটোকেই কেটে ফেলবো। শুনেছিস তো বাবা কি বলছে? তুই কিন্তু ভালো করেই জানিস আমি আর বাবা মুখ দিয়ে যেটা বলি সেইটাই করি। সো সাবধান, যা করবি বুঝে শুনে করবি। চলো বাবা। রিদিশা আরিশার কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো, কারণ রিদিশা জানে তার বাবা আর বোন তাদের স্বার্থের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে আমি টয়লেটে গিয়ে ফোনে কথা বলা শেষ করে বাইরে বেরোতে দেখি রিদিশা আমাকে দেখে রাগে কটমট কটমট করছে। তাহলে রিদিশা আমার ফোনে কথা বলা আড়ি পেতে শুনছিল নাকি? কি হলো রিদিশা ম্যাডাম, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? একথা বলতে রিদিশা আমার শার্টের কলার চেপে ধরে মেইন দরজার বাইরে বের করে দিল। আমি অবাক হয়ে মেয়েটার কাণ্ড দেখছি। সিকিউরিটি, এই ছেলেটাকে এখান থেকে বাইরে বের করে দাও। রিদিশার কথা শুনে তো আমি অবাক। আমাকে নিচ থেকে বাড়িতে এনে অপমান করে বের করে দিল কেন রিদিশা ম্যাডাম? আমি আর কিছু বলার আগেই রিদিশার দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। সাথে সাথে সিকিউরিটি এসে আমাকে ধরে বাইরে বের করে দিল। তখনই আমার মনে হলো ওটা রিদিশা নাকি রিদিশার বড় আপু, মাথায় কাজ করছে না। শালার কোথায় এসে ফেসে গেলাম। রিদিশা তো আমার সাথে হাসি খুশিভাবে কথা বলল, আমার মনে হয় ওর বড় বোন হবে। আচ্ছা, এই দারোয়ানকে একবার জিজ্ঞেস করে দেখি কিছু জানা যায় কিনা। এই যে শুনুন। জি বলুন। আপনাকে দেখতে কি হ্যান্ডসাম লাগছে, পুরো সালমান খান। আহা, কি মার্সেল আপনার। আমি তো আপনার ফ্রেন্ড হয়ে গেলাম। আমার পাম দিয়ে মনে হয় কাজ হয়েছে। লোকটা লজ্জায় মাথা নিচু করে হাসতেছে, সামনের দুইটা দাঁত নাই। আহা, কি কিউট লাগছিল। দেখি আর একটু পাম দিয়ে। আমি কি আপনার একটা অটোগ্রাফ পেতে পারি? আপনি কি আমার সাথে এক কাপ কফি খাবেন প্লিজ? সরি, আমার কফি খাওয়ার সময় নেই। দারোয়ানের কথা শুনে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। নিজেকে কন্ট্রোল করলাম। আচ্ছা ঠিক আছে, কফি খাওয়ার দরকার নেই। আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। দারোয়ান সাথে সাথে উঠে কোথায় যেন চলে গেল। কি আর করার, হয়তো বুঝতে পেরেছি কিছু জিজ্ঞাসা করব। পকেট থেকে ফোনটা বের করে জাহিদকে ফোন দিতে যাব, এমন সময় হঠাৎ পিছন থেকে দারোয়ান বলল, আপনাকে বড় ম্যাডাম ডেকেছেন। কে বড় ম্যাডাম? ভেতরে চলুন, বুঝতে পারবেন। বাড়ি থেকে বের করে দিয়ে হঠাৎ আবার ডেকে পাঠালো কেন? নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। আচ্ছা ভেতরে যাই, চলুন। আসুন। আমি বাড়ির ভিতরে যেতে বললাম। আমাকে আবার ডাকার কারণ কি? আর আপনি কোনজন? আমি রিদিশার বড় বোন আরিশা। ও, তুমি যাও। দারোয়ান আরিশাকে সালাম জানিয়ে বাইরে চলে গেল। বলুন কেন ডেকেছেন? তার আগে তোমার পরিচয় দাও। তুমি কে, কোথা থেকে এসেছো, আর রিদিশার সাথে তোমার দেখা হলো কিভাবে?
আমি কে আমি জানি না, নিজের নামটাও বলতে পারি না। হাসপাতালে জ্ঞান ফেরার পর কাউকে চিনি না। রিদিশা ম্যাডামের সাথে রেস্টুরেন্টে দেখা হয়, সেখান থেকে তার সাথে পরিচয়। আর এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। বাই, এখন তাহলে চলি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি কি বলেছি তোমাকে চলে যেতে? প্রথমত তুমি তোমার নাম জানো না, তার উপর তুমি স্মৃতিশক্তি হারা। তুমি এখান থেকে বেরিয়ে কোনো কাজও পাবে না, কেউ তোমাকে কাজ দিতেও চাইবে না, আর তোমাকে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। মানে কি বলতে চান আপনি? তেমন কিছু না, আমার তোমাকে ভালো লেগেছে, তুমি অনেক ফার্স্ট, তোমাকে দিয়ে আমার কাজ হবে। এখন তোমাকে আমি একটা অফার দিব, বলতে পারো বাম্পার অফার। সারা জীবন তোমার আরামায়েশে কেটে যাবে। অফারটা কি সেটা তো বলবেন। তোমাকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোমাকে এত টাকা দিব তুমি সারা জীবন হারামে পায়ের উপর পা দিয়ে খেতে পারবে, সাথে থাকছে একটা মূল্যবান দামি সারপ্রাইজ। তখনই বুঝতে পারলাম আরিশা আমাকে তার হয়ে কাজ করার জন্য বলছে। আমিও ঠিক এমনটাই চেয়েছিলাম। এদিকে মেঘ না চাইতেই জল। না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কি হলো, কি ভাবছো? আমি রাজি, কিন্তু কাজটা কি? সেটা সময় হলেই জানতে পারবে। আর আজ থেকে তুমি এখানেই থাকা খাওয়া করবে। ঠিক আছে। গুড বয়। তাহলে এখন খাওয়া দাওয়া করে রেস্ট করো, আগামীকাল থেকে তোমার কাজ শুরু। আর প্রচুর ক্ষুধা লাগছে, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ কেউ বলে উঠল, তুমি তুমি আবার এখানে কি করে এলে? সাথে সাথে আমার হাত থেকে মুরগির রানটা ফ্লোরে পড়ে গেল। পিছে তাকিয়ে দেখে আরিশা নাকি রিদিশা বুঝতে পারছি না। আরিশা তো আমাকে ডেকে আনলো, তাহলে নিশ্চয়ই এটা রিদিশা হবে। আপনি কোনজন? আমি রিদিশা। আপনার আপুই আমাকে আবার ফিরিয়ে এনেছে, তার মানে আপনি আমাকে বের করে দিয়েছেন? হ্যাঁ। আপনার বোন আমাকে এখন থেকে এখানে থাকতে বলেছে। আমার কথা শুনে রিদিশা অবাক হয়ে বলল, কি বলছো? আর আমাকে নাকি কি কাজ দেবে? কাজটা করলে নাকি অনেক টাকাও দেবে, যেটা দিয়ে আমি সারা জীবন পায়ের উপর পা দিয়ে বসে থেকে পারবো। আমার কথা শুনে রিদিশার চোখ কপালে উঠে গেল। একটা কাজের জন্য এত টাকা? কাজটা কি? সেটা আমি জানি না, বলেছে যখন করতে হবে তখন বলবে। রিদিশা আমাকে কিছু বলতে যাবে তখনই কেউ বলে উঠল, কি হচ্ছে এখানে? তাকিয়ে দেখে আরিশা। আরিশাকে দেখে রিদিশা ঘাবড়ে গেল। আরিশা আমার কাছে আসতে রিদিশা চলে গেল। কি হচ্ছিল এখানে? আর রিদিশা তোমাকে কি বলছিল? কিছু না, বলছিল আমি আবার এখানে কি করছি। ও আচ্ছা। খাওয়া দাওয়া শেষে আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি আর কিছু না ভেবে রেস্ট করতে লাগলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সকাল 9টা বাজে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। রিদিশার বাবাকে একবার চোখের দেখা দেখলাম, আর তাকে দেখতে পেলাম না। এসব ভাবছিলাম, হঠাৎ কেউ বলে উঠল, কি হলো, এখনো বসে থাকবে নাকি? দ্রুত ব্রেকফাস্ট সেরে নাও। পিছে তাকিয়ে দেখি, আচ্ছা আপনি আরিশা নাকি রিদিশা? আমি চিনব কিভাবে? আমি আরিশা, আর আমার কপালে দেখো বড় একটা কাটা দাগ আছে। কাটা দাগ দেখেই বুঝতে পারবে আমি আরিশা। ঠিক আছে। ঠিক আছে, তুমি ব্রেকফাস্ট করো। আমি খাওয়া দাওয়া শেষ করে আরিশার সাথে গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আরিশা গাড়ি থামিয়ে দিল। গাড়ি থামালেন কেন? তুমি গাড়িতে বসে থাকো, আমি আসছি। যাক, ভালোই হলো, এই সুযোগটা কাজে লাগাই। দেখতে পেলাম আরিশা একটা বড় শপিং মলে ঢুকলো। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু আরিশার কোনো খবর নাই। আমারও গাড়িতে বসে থাকতে বোরিং লাগছে, তাই আমিও শপিং মলের ভিতরে চলে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলাম আরিশা কার সাথে যেন কথা বলছে, মনে হচ্ছে কোনো মেয়ে হবে। আমি একটু পরিষ্কার করে দেখতে পেলাম কে মেয়েটা। হঠাৎ পেছন থেকে কে যেন কাঁধে হাত রাখলো। আমি হাতটা সরিয়ে দিলাম, আবার মেয়েটাকে দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। এবার আমাকে ধরে পিছিয়ে ঘোরাতেই চমকে উঠলাম, আরে তো নীলা। নীলা এখানে কি করছে? নীলা আমার দিকে ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। শালা লুচ্চ, আমি থাকতে তুই অন্য কাউকে লাইন মারিস? হ্যাঁ, আজকে তোরে খাইছি। আয় আমার সাথে। কে আপনি? আর আমি বা লুচ্চামি কখন করলাম? বাহ, একটু আগেও তো ওই মেয়ে দুটোকে উকি মেরে দেখছিলি। আপনি যেটা ভাবছেন সেটা না, আসলে। কি? আসলে কি ডাকবো ওদের? ওই আপু। আর কিছু বলার আগেই নীলার মুখটা চেপে ধরলাম। ওই কি করছেন কি?
আমাকে কি মায়ের খাওয়াবেন নাকি? তোর মতো লুচ্চার মায়ের খাওয়াই দরকার। প্রথমে আমার সাথে, তারপর আমার ফ্রেন্ড রিদিশার সাথে, আর এখন অন্য মেয়ে। তুই তো সারা সার্টিফিকেট পাশ করা লুচ্চা। ওই কি বলছেন এসব? ঠিকই বলেছি। আর আপনি আপনি করতে হবে না, চল আমার সাথে। আজকে তোরে আপনি বলার মজা বুঝাবো। আমি এখন কোথাও যেতে পারবো না, আমার জরুরি একটা কাজ আছে। জান তো এখন। কি? তুই যাবি না তো? না, যাব না। কে আপনি? আপনার সাথে যেতে হবে? শেষবারের মতো বলছি, যাবি কি যাবি না? না হলে কিন্তু চিৎকার দিব। এই রে, এ তো পুরো খেপে আছে। এখন এর সাথে না গেলে না জানি আবার কোন বিপদে ফেলে দেয়। আগে এদিকের আবহাওয়া ঠান্ডা করি। নীলা চিৎকার দিতে যাবে, তখনই নীলার মুখটা চেপে ধরলাম। এদিকে আবার আরিশে আমার দিকে আসছে, শালার পড়েছে এক মাইন্ড কাটছি পায়। কি যে করি এখন। এদিকে নীলা আমার শার্টের কলার চেপে ধরে টানতে টানতে সবার সামনে শপিং মলের বাইরে নিয়ে গেল। কি হচ্ছে কি? কলার ছাড়েন বলছি, রাস্তার লোকজন দেখছে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? তুই গাড়িতে উঠবি কিনা বল? না, আমি উঠবো না। তুই উঠবি না, তোর ঘাড় উঠবে। আমাকে জোর করে গাড়িতে ঠেকালো। নীলা নিজেই ড্রাইভিং করতে লাগলো। নীলা আমাকে তাদের বাসায় নিয়ে তার খালামণিকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পরে এক ভদ্র মহিলা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইনি হয়তো নীলা খালামণি। কি রে মা, এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর এই ছেলেটাকে? আমাকে দেখিয়ে বলে, এইটাই সে ছেলে। কি এটাই সেই ছেলে? দেখুন আন্টি, আমি আপনার মেয়েকে চিনি না, আপনার মেয়েকে সামনে নেন। দেখেছো খালামণি, এখনো বলছে আমাকে নাকি চিনে না। আর তুমি আমার খালামণি মানে ওরও খালামণি, আর ও কিনা তোমাকে আন্টি বলছে। আমার সাথে এমনটা করেছিল। আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে না। পরে ওর বন্ধুরা আমাকে যখন বলল ও নাকি মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তখন বুঝতে পেরেছি ওর আমাকে মনে নেই। তুমি এক্ষুনি কাজী ডাকো, আমি আর ওকে হারাতে চাই না। কি? আমি আপনাকে বিয়ে করব না? আমি আপনাকে চিনি না। তোমাকে কে বিয়ে করতে বলেছে? হ্যাঁ, বিয়ে তো আমি করব। ঠিক আছে মা, তুই ওকে তোর রুমে নিয়ে যা, আমি কাজী ডাকার ব্যবস্থা করছি। কি? জি, এখন তুমি আমার সাথে চলো। এখন একটু ওয়ানডে খেলা হবে, রাতে T20। হ্যাঁ? না, হ্যাঁ। নীলা আমাকে তার রুমে নিয়ে গিয়ে বলল, তুমি রুমে বসো, আমি খালামের কাছ থেকে আসছি। নীলা আমাকে বসিয়ে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল, যাতে পালাতে না পারি। এরই কাম সারছে। এখন আমি পালাবো কি করে? যে করি হোক, আমাকে এখান থেকে পালাতে হবে। নীলাকে আজ শয়তানে লাড়া দিছে। আজকে আমার সিঙ্গেল থেকে মিঙ্গল বানাইবো। না, একটু উপায় তো বের করতেই হবে। অনেক চিন্তা ভাবনার পর বেলকনিতে চোখ পড়লো। এখন এই একটাই রাস্তা খোলা আছে। বেলকনি দিয়ে সোজা নিচে নেমে ওয়াল টপকে পালিয়ে গেলাম। হঠাৎ আমার করিম চাচার কথা মনে পড়লো। খুব দেখতে ইচ্ছা করলো। চলে গেলাম করিম চাচার গ্যারেজে। দূর থেকে দেখে মুখে হাত দিয়ে হতাশ হয়ে বসে আছে, দেখে খুব খারাপ লাগলো। এদিকে নীলা আবার করিম চাচা, কাউকে আসল কথা বলতে পারছি না। আর বেশি দেরি না করে ফিরে চলে আসলাম। ওইদিকে নীলা খুশি মনে দরজা খুলতে দেখে আমি রুমে নেই, ওয়াশরুমও নেই। বিছানার নিচে খুঁজলো, সেখানেও পেল না। নীলা বেলকনিতে এসে খুঁজলো, সেখানেও পেল না। নীলা বুঝতে পারলো আমি বেলকনি দিয়ে পালিয়ে গেছি। মুহূর্তে নীলার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নীলা বেলকনি দিয়ে রুমে আসতে যাবে, হঠাৎ একটা মোবাইল ফোন পড়ে থাকতে দেখলো। মোবাইলটাও ছিল আইফোন। নীলা আইফোন দেখে চমকে যায়, কারণ আমি একজন রিক্সা চালক। আমার কাছে এত দামি আইফোন কোথা থেকে আসলো? নীলা ফোনটা নিয়ে তার বিছানার উপর রেখে দিল। কিছু সময় পর ফোনটিতে জাহিদের কল আসে। নীলা দেখতে পেল ফোনের স্ক্রিনে জাহিদের নাম লেখা। নীলা ফোনটা রিসিভ করতেই, সাকিব তুই কোথায়? তোর কাজ কেমন চলছে? নীলা ফোনটা রিসিভ করে শুধু শুনে যাচ্ছে, কোনো কথা বলছে না। কি রে শালা, কথা বলিস না কেন? দেখিস আবার রিধিশার প্রেমে পড়ে যাস না কিন্তু। তাহলে নীলা ভাবির একটা মায়েরও মাটিতে পড়বে না। আর নীলা যদি একবার জানতে পারে তুই সব জেনে বুঝেই করছিস, তাহলে তো বুঝতেই পারছিস। কিরে হালার পুত, কথা বলস না কেন? আমি নীলা বলছি। সাকিব ভুল করে ফোনটা আমার বাসায় ফেলে গেছে। কি আপনি সাকিব না? তাহলে সরি আপু, রং নাম্বার। ওই ফোন কাটবি না, তুই এক্ষুনি আমার সাথে দেখা করবি। তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই এক্ষুনি এই ঠিকানা চলে আয়। সরি আপু, ভুল করে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। তোর সরি গুষ্টি গিলাই। তুই আসবি নাকি আমি তোদের অফিসে আসবো? না থাক, আপনার আসতে হবে না, আমিই আসতেছি। 10 মিনিটের মধ্যে হাজির হবি। নীলা ফোনটা কেটে দিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। কিছুক্ষণ পর জাহিদও এসে হাজির। আসার জন্য ধন্যবাদ। ওয়েটার, এখানে 2 কাপ কফি দাও। ওয়াটার কফি দিয়ে যেতেই দুজনে কফি খেতে লাগলো।
এবার বল, সাকিব এখন কোথায়? আর সাকিব রিদিশার বাসায় কি করছে? সব কিছু খুলে বলবি, নয়তো আমাকে ইপটিজিং করেছিস বলে এখানকার পাবলিকের হাতে গণধোলাই খাওয়াবো। বলছি আজকে আপনার কাছ থেকে কিছুই লুকাবো না, কিন্তু এখানে বলা ঠিক হবে না, আশেপাশে অনেক মানুষ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে। নীলা জাহিদকে সাথে নিয়ে লেকের পাড়ে চলে গেল। নীলার প্রিয় জায়গা। জায়গাটা তো খুব সুন্দর। এখন কাজের কথা আয়। ও হ্যাঁ, আসলে সাকিব, আমরা হলাম একজন সিআইডি অফিসার। কি? সাকিব তোমরা সিআইডি অফিসার? আর আমি জানি না। এটা আমাদের জানানো নিষেধ ছিল, তাই আর সাকিব কোনো রিক্সা চালক না। সাকিব এই শহরের টপ বিজনেসম্যানদের একজন, আশরাফ ইসলামের ছেলে। নীলা যতই শুনছে ততই যেন অবাক হচ্ছে। আর স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া সেটা? ওটাও একটা অভিনয়। মানে? আপনি নিশ্চয়ই আরএক্স নাম শুনেছেন। এটা একটা মাফিয়া গ্যাংয়ের নাম। ওপর থেকে আরএক্সকে খুঁজে বের করার দায়িত্বটা আমাদের সিআইডি টিমের ওপর পড়েছে। হো, এই ব্যাপার। কিন্তু আমি কিছু জানি না। আমি সাকিবের সাথে দেখা করতে চাই। ওকে এখন কোথায় পাবো? সাকিব এখন রিদিশাদের বাড়িতে রিদিশার সাথে প্রেম করছে। রিদিশার সাথে ওর প্রেম করা ছুটাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আর শোনো, তুমি আমাকে সব কিছু বলে দিয়েছো, শাকিল যেন এটা না জানতে পারে। পাগল নাকি? পরে আমার প্যান্ট খুলে নিবে। জাহিদ চলে যেতে নীলা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেল। এদিকে আমার ফোনের কথা মনে পড়তে আমার ফোন খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আমার ফোনটাকে খুঁজে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ মনে পড়লো নীলাদের বাসা থেকে পালাতে গিয়ে ফোনটা বেলকনিতে পড়েছিল। এই রে, এখন কি করি? এখন তো নীলার বাসায় গেলে আবার পাগলামি শুরু করে দেবে। হতাশ হয়ে বাসায় ফিরলাম। বাসায় ঢুকতেই দেখি এবার রিদিশা আরিশার রুমে, আবার আরিশা রিদিশার রুমে। প্রায় 5-7 বার এরকম করার পর শেষে রিদিশা আরিশার রুমে গিয়ে আর বের হলো না। কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলো। কিন্তু এটা আরিশা নাকি রিদিশা? ও হ্যাঁ, মনে পড়েছে, আরিশার কপালে একটা কাঁটার দাগ আছে, কিন্তু এর কপালে নেই। তাহলে এটা রিদিশা হবে। রিদিশা দাঁড়াও। রিদিশা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। আমিও রুমে যাব এমন সময় আরিশার রুম থেকে ফিসফিস আওয়াজ আসলো। আমি চুপি চুপি আরিশার ফোনে কথা বলা শুনতে লাগলাম। ফোনের অবাজ থেকে পুরুষ কণ্ঠে, ম্যাম, আমাদের হাতে আর মাত্র 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে আমাদের মিসাইল ছোড়ার উপযুক্ত সময় বলে জানিয়েছেন ক্যানেল টাউনাস। আমরা তাকে জানিয়েছি আপনার সাথে কথা বলার জন্য। নিন, কথা বলুন। Hello, how are you, Miss Arisha? Hi, Mr. Cornel Thomas. I'm fine. এভাবে তারা দুজনে আরো কিছুক্ষণ ইংলিশে কথা বলল। তবে আরিশার কথা শুনে যতদূর বুঝতে পারলাম তারা কোনো মিসাইল ছোড়ার কথা বলছে, সেটাও 3 দিনের ভিতরে। তার মানে হাতে আর মতো 3 দিন সময় আছে। শালার ফোনটাই নেই, কি যে করি। পরদিন সকালে সোফা সেটে বসে আছি। হঠাৎ নীলা আরিশার সাথে উপর থেকে নামছে, কাম সারছে। এখানে কি করছে? হঠাৎ দেখি নীলা আর রিদিশা আমার দিকেই আসছে। হঠাৎ পেছন থেকে আরিশা রিদিশাকে ডাক দিল। তখনই নীলা রিদিশা দুজনেই আরিশার দিকে ঘুরে দাঁড়ালো। আমি আর দাঁড়িয়ে না থেকে কেটে পড়লাম। কিছুক্ষণ পর থেকে নীলা আমার রুমের দরজা বন্ধ করে দিয়ে রাগে কটমট করতে করতে আমার দিকে আসছে। আমি শুয়েছিলাম, নীলা লাফিয়ে আমার উপরে পড়লো। ওরে বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল রে। এই আপনি এখানে কি করছেন? আর আপনি বা আমার পিছনে পড়ে আছেন কেন? কারণ তোমাকে আমি ভালোবাসি। তোমাকে বলেছিলাম বসে থাকতে, তুমি পালিয়ে আসলে কেন? আমি কেন বসে থাকতে যাব? আর আপনি কে? তখন নীলা আমার মোবাইলটা আমাকে দেখিয়ে বলল, এটার জন্য আমি এসেছিলাম, তোমার ফোনটা দেওয়ার জন্য। ঠিক আছে, তোমার না লাগলে আমি চলে যাচ্ছি। এই না না, ফোনটা দিয়ে যান প্লিজ, ফোনটা আমার খুব দরকার। কেন? তুমি তো আমাকে চলে যেতে বললে। আপনি চলে যান, ফোনটা তো দিয়ে যান। আমার সাথে প্রেমের অভিনয় করে এখন রিদিশার সাথে প্রেম করছো? খবরদার, আমি ছাড়া যদি ওই রিদিশাকে ভালোবাসিস তাহলে জানে মেরে দিব কিন্তু। নীলা ফোনটা দিয়ে চলে গেল, আর আমি নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তখন আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। হাতে আর মাত্র 2 দিন সময় আছে। যা করার আমাকে আজ রাতের ভিতরেই শেষ করতে হবে। অতঃপর রুমের দরজা বন্ধ করে জানালা দিয়ে বাড়ির দেওয়াল টপকে চলে গেলাম। কাজ শেষ করে এসে আবারও ভোর হওয়ার আগে জানালা দিয়ে রুমে চলে এলাম। অবশেষে এলো সেই দিন, যে দিনটার জন্য অপেক্ষা করে আছি। আরিশা আর রাশেদ রহমান বাসা থেকে বের হতেই কিছুক্ষণ পর আমি বের হতে যাব, তখনই পিছন থেকে রিদিশার ডাক। কি হয়েছে, ডাকছেন কেন? আজ কি তোমার কোনো জরুরি কাজ আছে নাকি?
তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজ আমার অনেক বড় একটা কাজ আছে। ফিরে এসে তখনই সব বলবো। আমি বাসা থেকে বেরিয়ে আমার টিমের সবাইকে আরএক্স আস্তানায় আসতে বললাম। প্রায় 1.5 ঘন্টা পর সবাই আরএক্সের গোপন আস্তানায় পৌঁছে গেল। এখানে কোথায় ওদের আস্তানা? এখানে চারিদিকে তো জঙ্গল আর জঙ্গল। স্যার এই দেখুন, এই ডাকনাটা ওদের প্রবেশ পথ। একটু দাঁড়ান, ম্যাজিক দেখতে পাবেন। আমি ইচ্ছে করে অনেকক্ষণ অ্যালার্মটা চেপে ধরলাম যাতে সবাই বাইরে বেরিয়ে আসে আর আমাদের তাদের মারতে সুবিধা হয়। আমি হলোগ্রামটা মূর্তিটা সেট করে নিলাম। আপনাদের হয়তো জানতে আগ্রহ আছে হলোগ্রাম মূর্তি কি। হলোগ্রাম মূর্তি হলো প্রজেক্টের মাধ্যমে তৈরি একটি অত্যন্ত বাস্তবসম্মত ত্রিমাত্রিক বা 3D চিত্র, যা সব দিক থেকেই দৃশ্যমান হয়। এর চারপাশে দিয়ে হাঁটলেও সেটি যে একটি পর্দায় প্রক্ষিপ্ত ছবি তা বোঝা যায় না, বরং 3D চিত্রটিকে একটি সত্যিকারের ত্রিমাত্রিক বস্তু বলে মনে হয়। হলোগ্রাম মূর্তি এখনকার জেনারেশনদের জন্য একটি আধুনিক সায়েন্স। চলুন আবার গল্পে ফিরি। হলোগ্রাম মূর্তি সেট করে আমাদের যার যার পজিশন নিয়ে নিলাম। সন্ত্রাসীরা দুইজন করে বের হতে লাগলো। দুইজন বের হয়ে দেখতে পেল আমরা ওদের সামনে বুক ফুলিয়ে এগিয়ে আসছি। ওরাও আমাদের দেখা মতো গুলি করার প্রস্তুত নিচ্ছে। তার আগে আমরা ওদের এক এক করে শেষ করে দিতে লাগলাম। এভাবে আমরা প্রায় 40+ সন্ত্রাসীকে মেরে ফেললাম। এবার অনেকক্ষণ হলো কেউ বাইরে আসছে না। হঠাৎ আবার 2 জন বাইরে এলো, দুটোকেও শেষ করে দিলাম। এবার আমাদের পথ অনেকটাই সহজ হয়ে গেল। আমরা নিশ্চিন্তে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতে দেখি এখানে মিসাইল বানানোর কাজ চলছে। ইতিমধ্যে অনেকগুলোই মিসাইল তৈরি করা হয়েছে, কিন্তু আজকে যে মিসাইলটা তারা ছুড়তে চেয়েছে সেটা খুবই ভয়ানক। এই মিসাইলটি 4টি অংশ নিয়ে গঠিত: টার্গেটিং অথবা গাইডেন্স, ফ্লাইট সিস্টেম, ইঞ্জিন এবং ওয়ারহেড। ক্ষেত্র বিশেষ নানা রকম কাজের জন্য বিশেষভাবে তৈরিকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যেমন ভূমি থেকে ভূমি এবং আকাশ থেকে ভূমি, আকাশ থেকে ভূমি, ভূমি থেকে আকাশ অথবা অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র। এখানেও আমরা হলোগ্রাম মূর্তি ব্যবহার করে সামনের দিকে এগোতে থাকলাম। হঠাৎ আরিশা আমাদের দেখতে পেয়ে আমাদের দিকে বন্দুক তাক করলো। আরিশা হয়তো জানে না এটা আমাদের ছায়ামূর্তি। মূর্তির ছায়াগুলো সামনের দিকে এগোতে থাকলো। তুমি? ও, তার মানে তোমরা সিআইডি। আর তুই আমার সাথে বেইমানি করলি? তুই সিআইডি লোক, এটা আগে জানলে আমার এই দিন দেখতে হতো না। আজকে কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, খবরদার। আর এক পাও সামনে এগোবি না। কিন্তু কে শুনে কার কথা? মূর্তি ছায়াগুলো সামনের দিকে এগোতে আছে। হঠাৎ আরিশার কাছাকাছি যেতেই আরিশা আর আরিশার বাবা এক এক করে সবগুলোকে মেরে ফেললো। আমাদের মারতে পেরে আরিশা আর আরিশার বাবা রাশেদ রহমান খুশিতে নাচানাচি শুরু করতে লাগলো। তখন তো আমাদের মেরে ফেলার খুশিতে আমরাও আপনাদের সাথে নাচতে চাই। তোরা এখনো বেঁচে আছিস? তাহলে এরা কারা? তুই একটা বোকা মেয়ে। এগুলো আমরা না, এগুলো আমাদের মূর্তি ছায়া। তার মানে তোরা সবাই হলোগ্রাম মূর্তি ব্যবহার করে আমাদের বোকা বানিয়েছিস? দেখ, মেয়েটার কি বুদ্ধি, ঠিক ধরে ফেলেছে। যত খুশি হেসে নে, একটু পরেই সব কিছু ছাড়কার হয়ে যাবে। এই তোরা কে কোথায় আসিস, এদের শেষ করে দে। কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। তোর লোকগুলোকে আগেই আমরা হলোগ্রাম প্রয়োগ করে শেষ করে দিয়েছি। এখন শুধু তোরা 2 জন বাকি। আজ তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। হঠাৎ মিসাইলের অ্যালার্মটা বেজে উঠতেই আর মাত্র কয়েক মিনিট বাকি, এরপর শুরু হবে ধ্বংস খেলা। আর তোরা মরবি আমার হাতে। কেন করছিস তোরা এসব? কেন আমাদের মাতৃভূমি ধ্বংস করে দিতে চাস? জাহান নামে যাক এই দেশ। আমি তো শুধু টাকা চিনি, টাকা। সাকিবের হিসাব পরে হবে, আগে মিসাইল বন্ধ করো। খবরদার, কেউ সামনে এগোবি না বলে দিলাম, তাহলে একটাও বেঁচে ফিরবি না। সঙ্গে সঙ্গে রাশেদ রহমানের উপর ঝাঁপিয়ে পড়লাম। তখনই আমাকে গুলি করলো। গুলিটা আমার বাম হাতে এসে লাগলো। আমি রাশেদ রহমানের গলাটা চেপে ধরলাম। ওর হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ওকে আমার লোকদের হাতে তুলে দিলাম। তখন খবরদার, আমার বাবাকে কিছু করবি না। আমার বাবাকে ছেড়ে দে বলছি। পিছনে আমি ছিলাম, সেটা আরিশার খেয়াল ছিল না। হাতের কাছে একটা রড পেলাম। রডটা দিয়ে সোজা আরিশার মাথার মাঝখানে জুড়ে একটা বাড়ি দিতেই সাথে সাথে আরিশা জায়গাতেই ছটপট করতে করতে মরে গেল। দেখ কেমন লাগে। সাকিব, দেরি করো না, জলদি যাও, মিসাইল বন্ধ করো গিয়ে। ভেতরে ঢুকিয়ে দেখি এক বিদেশি লোক মিসাইল ছুড়ার অপেক্ষায় আছে। লোকটা আমাকে দেখে আমাকে মারার জন্য এগিয়ে আসলো। কাছে আসতেই
বেটা জায়গা মতো বসিয়ে দিলাম। শালা এখন ইংলিশ বলতে শুরু করেছে। আরেকটা দিব নাকি মিসাইল অফ করবি? লোকটা বই মিসাইল বন্ধ করে দিল। বেটার কলার চেপে ধরে বাইরে নিয়ে এলাম। ভাই, এই সাদা চামড়া কই পাইলি? ভেতরে লুকিয়েছিল। আসেন কাকু। What's Kaku? I am Colonel Thomas. হালারপু, এখনো ইংলিশ কইতেছস? মাথায় থাপ্পড় দিয়ে বললাম। আর এসে লাশটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো। আর রাশেদ রহমান ও কর্নেল টমাসকে পুলিশের হাতে তুলে দিলাম। আর আমাকে নিয়ে সবাই হাসপাতালে চলে গেল। ডক্টর আমাকে দেখে চমকে উঠলো, কারণ এটা সেই আগের ডক্টর। ডক্টর অপারেশন করে আমার হাতে গুলি বের করলো। কিছুক্ষণ ডক্টরের সাথে দুষ্টুমি করলাম। ডক্টর আমাকে 2 দিন রেস্ট নিতে বলল। 2 দিন পর আমি বাসায় ফিরতি করিম চাচা আমাকে দেখে কান্না করতে করতে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাতিজা, তুই এতটা দিন কইছিলি? তোর এমএ কত খুঁজছি জানোস? তোর কলেজেও গেছিলাম, তোর বাপে আইসাও তোর খুঁজে পায় নাই। হঠাৎ তখন বাবা এসেও কান্নাকাটি শুরু করে দিল। আরে তোমরা কান্নাকাটি বন্ধ করো, আমার কথাগুলো শোনো। বল। তখনই আমি সবকিছু খুলে বললাম। হঠাৎ তখন নীলা এসে আমাকে জোরে ধরে কান্নাকাটি করতে লাগলো। আরে আপনি এবার আমার পিছনে পড়ে আছেন? নীলা তখন রেগে গেল। আরে আমি তো মজা করছিলাম। নীলা, ইনি আমার বাবা। কি? উনি তোমার বাবা? আগে বলবো না? আসসালামু আলাইকুম আব্বু। সরি, আমি আপনাকে চিনতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে আমার ছেলের বউ বানাবো। সব কত। আমি কখনোই ওকে আমার বউ বানাবো না। আমি রিদিশাকে ভালোবাসি। রিদিশা খুবই ভালো মেয়ে। ও তো একটা বজ্জাত মেয়ে। আমার কথা শুনে নীলার আগে ফুসতেছে। বাবা, আপনার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। ওর সাথে আমার অনেক হিসাব বাকি আছে। ঠিক আছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। আঙ্কেল, এটা কি ঠিক হলো? আমার প্রাণপ্রিয় বন্ধুকে একটা ডাইনির হাতে তুলে দিলেন, এটা কি ঠিক করলেন? আসো, আমারও তোমার সাথে বোঝাপড়া বাকি আছে। তুমিও আসো। বাবা আর চাচা শুধু অবাক হয়ে দেখতে লাগলো। করিম চাচা, থুক্কো, করিম ভাই, চলো আমরা ওদের বিয়ের বোঝাপড়া করি। কয়েকদিন পর আমাদের বিয়ে হয়ে গেল। শুধু আমার না, আমি, নীলা প্লাস জাহিদ আর রিয়া আর আবির আর শান্তা। আহারে, আমার পারক পাটিকারা 3টা বিয়ের দাওয়াত পেল না। আব্বা খামটা করলো কি? এটা নিশ্চয়ই করিম চাচার বুদ্ধি। আপনারা সবাই করিম চাচার রিক্সা বেছে খান, ফারুক বাহিনী। এখন চলুন বাসার করে যাওয়া যাক। রাত 2টো বেজে গেছে। না জানি 3 জনের কপালে কি আছে। রুমে ঢুকতেই দেখি 3 জন 3 রুমের সামনে দাঁড়িয়ে। আমার রুমের সামনে রিদিশা, আবিরের রুমের সামনে তাসফি আর জাহিদের রুমের সামনে রবিন। প্রত্যেকজনের বাজেট 50,000 টাকা করে। খাইছি রে আমারই, এখন এত টাকা কই পামো? সেটা আমি জানি না। জাহিদের কসম, একটা বার ভেতরে ঢুকতে দাও, ভেতর থেকে দরজা বন্ধ করে দেবো। ওই হালা, আমার কসম দিলি কে? চুপটা খালা, তোর লাগে আমরাও ভাসে গেছি। অবশেষে 3 বন্ধু মিলে 1 লক্ষ টাকা দিয়ে বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকে দরজা বন্ধ করে আস্তে আস্তে নীলার কাছে এগিয়ে গেলাম। নীলা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে এসে পায়ে সালাম করলো। আমি ভাবলাম যখন সালাম করেছে হয়তো তাহলে রেগে নি, তাই ভাবলাম এই সূচকে একটু মজা করা যাক। বেঁচে থাকো হে বৎস, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করো। নীলা আমার কথা শুনে সাথে সাথে আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরলো। এমনিতেই তো ক্লাসে দেরি করে আসছোস, তার উপর আবার আমার সাথে মজা করা হচ্ছে। সাথে সাথে নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিয়ে লাইটটা অফ করে দিল। বিশ্বাস করেন, তারপর আমি অন্ধকারে আর কিছুই দেখিনি।